আচ্ছা, সো আপনাদের স্ল্যাকে হচ্ছে কি আমি সকালে দুইটা লিঙ্ক শেয়ার করেছিলাম। একটা হচ্ছে কি লেকচার প্ল্যান অ্যান্ড রিসোর্সেস, আর একটা হচ্ছে কি সেকশন 17 মার্কশিট। ঠিক আছে, সো এই যে লেকচার প্ল্যানটা শেয়ার করছি, এটাই হচ্ছে কি আপনাদের মেইন শিট। এখানে আপনারা কোর্স রিলেটেড যা যা প্রয়োজন সবগুলো এখানেই পাবেন। ঠিক আছে, সো এটা একটু গো থ্রু করে দেখাই। তো ফার্স্ট অফ অল আমাদের এই টেন্টেটিভ প্ল্যানটা যদি ঢুকেন, এই টেন্টেটিভ প্ল্যানে হচ্ছে কি আপনাদের প্রথম যে ট্যাবটা আছে সেটা হচ্ছে অল রিসোর্সেস ট্যাব। এই ট্যাবে আপনাদের কোর্স রিলেটেড যা যা দরকার সেগুলো থাকবে। সো এখানে আমাদের প্রথমে উপরে দুইটা মার্কশিটের লিঙ্ক পাবেন, একটা সেকশন 17 একটা 18-এর। তো সেকশন 17 যে মার্কশিট লিঙ্কটা, ওটাই আমি হচ্ছে কি স্ল্যাকের সেকেন্ডটা দিয়েছিলাম, সেটা এখান থেকেও পাবেন আলাদা করে, ওটা এখানেও দেওয়া আছে। তো সেকশন 17-এ যদি মার্কশিটে ক্লিক করেন, আপনাদের এই শিটে ওপেন করা হবে। এখানে হচ্ছে কি আপনাদের যত রকম মার্কস আছে কোর্সের, সব মার্কস এখানেই আপলোড করা হবে। ঠিক আছে, সেখানে আপনাদের কোর্স স্টুডেন্টের লিস্ট দেখবেন, আমাদের সেকশন এ বি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সো কারো নাম যদি এখানে না থাকে আমাকে কাইন্ডলি ইমেল করেন বা স্ল্যাকে মেসেজ করেন, আমি তারটা অ্যাড করে দিব যদি কেউ লেট এনরোল করে থাকেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফার্স্টে আসি, আমাদের এখানে অ্যাটেন্ডেন্সের লিস্টটাও এখানে দেখতে পাবেন। সো এভরি ডে আমাদের লেকচার ওয়াইজ এখানে অ্যাটেন্ডেন্স দিব। সো অ্যাটেন্ডেন্স এখানে ওয়ান যারা আছে, এটা সকালে যারা ক্লাস করছিল ওদের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, আর আজকে যারা এখন করতেছে তাদেরটা এখানে দেবো। ঠিক আছে, সো অ্যাটেন্ডেন্স আমাদের কোর্সের পলিসি হচ্ছে গিয়ে টোটাল 70% মেনটেন করতে হবে থিওরিতে, আর 90% মেনটেন করতে হবে ল্যাবে। এটা যদি মেনটেন না করেন তাহলে আপনাদের ফাইনাল এক্সামে বসে দেওয়া হবে না। রাইট, অন্যান্য কোর্সেও এরকম সিমিলার রুল আছে। সো থিওরিতে 70% আর ল্যাবে 90%, এটা মনে রাখবেন। আর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমি যে জিনিসটা করি আমার সেকশনের জন্য, যে আমাদের কিছু কনসিডারেশনস আমি রাখি প্রত্যেক সেমিস্টারে। সো ফুল সেমিস্টারে আমি হচ্ছে গিয়ে ইন টোটাল 4টা কনসিডারেশন রাখবো। ঠিক আছে, সো আপনাদের যদি কোনো ভ্যালিড রিজনের জন্য কোনো ক্লাস মিস থাকে, যত মেডিকেল রিজন হইতে পারে, ফ্যামিলি ইমার্জেন্সি হইতে পারে, বা অন্য যদি ভ্যালিড রিজনের জন্য ক্লাস মিস করে থাকেন, সেটা আমি হচ্ছে গিয়ে কনসিডার করব। অ্যান্ড এই কনসিডারেশন হচ্ছে টোটাল 4টা পাবেন থ্রু আউট দ্য সেমিস্টার, এর বেশি না। ঠিক আছে, সো এমন যদি হয় আপনার সেমিস্টারে 20টা ক্লাসের মধ্যে এরকম 2টা ক্লাস মিস গেল একটা অসুস্থ কারণে, রাইট, একটা হচ্ছে কি ধরুন কোনো ফ্যামিলি ইমার্জেন্সি ছিল, সেগুলো আমি হচ্ছে কি ওই কনসিডারেশন থেকে কেটে রাখবো। ঠিক আছে, সো সবাই হচ্ছে 4টা করে কনসিডারেশন পাবেন। এখান থেকে হচ্ছে কি যদি ভ্যালিড রিজনে মিস হন, এটা আপনাদের এভিডেন্স শো করতে হবে যে এই কারণে আমি আসতে পারি নাই, সেক্ষেত্রে আমি হচ্ছে কি ওই কনসিডারেশনটা ইউজ করে আপনাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব ওই ক্লাসেরটা। ঠিক আছে, সো ওই অনুযায়ী আপনাদের হচ্ছে গিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্সের 70% ইজিলি রিচ করা সম্ভব হবে। কারো যদি অ্যাটেন্ডেন্স কমও থাকে তার ভ্যালিড রিজনের জন্য মিস করার জন্য, সেক্ষেত্রে কনসিডার থেকে আপনারা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। ঠিক আছে, বাট বলে রাখলাম এই কোর্সটা কিন্তু ফুললি প্রবলেম সলভিং আপনাদের কোর্সটা, সেখানে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টস তেমন নাই। রাইট, সেখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাসে যা যা করাবো, ক্লাসে যা প্র্যাকটিস করাবো, সেগুলোই কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। সো ক্লাস যদি মিস করেন, আপনারা হিউজ একটা পরিমাণ হচ্ছে কি গ্যাপ থাকবে, বিকজ একটার সাথে অনেক, স্পেশালি মিডের পর, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড টপিক থাকে। সো তখন হচ্ছে কি আপনাদের ফার্স্ট বেসিকটা মিস করলে পরবর্তী ক্যাচ আপ করতে পারবে না, বিকজ সবগুলো হচ্ছে কি আমাদের সলভ করার জিনিসপত্র। রাইট, সো ট্রাই করবেন রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আর এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স। সো যেটা বললাম, 4টা কনসেশন পাবেন, থিওরির জন্য 70% মেনটেন করতে হবে, ল্যাবের জন্য 90%। আচ্ছা, এরপর আমাদের এখানে কুইজের মার্কসও পাবেন, কুইজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, অ্যান্ড ফাইনালি ফাইনাল গ্রেড শিটও এখানে হচ্ছে কি আপনাদের টোটাল মার্কসগুলো এখান থেকে দেখতে পারবেন, যে স্লোলি স্লোলি কুইজ, অ্যাসাইনমেন্ট, ল্যাব, মিড, ফাইনাল এখানেই আপডেট করে দিব ওয়ান বাই আস্তে আস্তে সবগুলো যখন হবে। সেখান থেকে আপনার টোটাল মার্কসটাও আস্তে আস্তে দেখতে পারবেন। ঠিক আছে, সো এই যে মার্কশিটের লিঙ্কটা আছে, এখান থেকে আপনার রেগুলারলি চেক করবেন কুইজ অ্যাসাইনমেন্ট হওয়ার পর পর আমাদের মার্কগুলো কি ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে, আর তার পাশে এখানে আপনাদের কুইজের সলিউশন, অ্যাসাইনমেন্টের সলিউশন আমি লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কগুলোতে গেলে আপনাদের হচ্ছে যে যে কুইজগুলো কমপ্লিট হয়ে গেছে বা অ্যাসাইনমেন্ট যেগুলো কমপ্লিট হয়ে গেছে তার সলিউশন আমি আপলোড করে দিব। তো এখান থেকে আপনার সলিউশন দেখে নিতে পারবেন যে আবার ভুল কোথায় কোথায় হয়েছিল। ঠিক আছে, সো প্রথমত এখানে আপনাদের মার্কশিটের লিঙ্কগুলো পাবেন, এরপর আমাদের কোর্স রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেগুলো এখানে পাবেন। সো এগুলো হচ্ছে গিয়ে নিচে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা করে দিয়ে দিয়েছি, যে আমাদের কোর্সের আউটলাইন, মার্কস ডিস্ট্রিবিউশন, আমাদের টেক্সট বুক, আর স্লাইডের ফোল্ডারটা এখানে যত সব স্লাইড সবগুলো আছে, আর প্র্যাকটিস শিটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। আর থ্রু আউট দ্য সেমিস্টার যদি কোনো অনলাইন ক্লাস হয় ইনক্লুডিং দিস ওয়ান, সবগুলো হচ্ছে এখানে রেকর্ডিংস ফোল্ডারও পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আমরা সেকশন 18 এর যে সকালে ক্লাস হয়েছিল সেটা রেকর্ডিংটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো এখনকার ক্লাসটাও যাবে এখানে, আর পরবর্তী যা যা অনলাইন ক্লাস হবে থ্রু আউট দ্য সেমিস্টার সবগুলো এখানেই পেয়ে যাবেন। কারো লাগলে এখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। সো এখানে ইন্ডিভিজুয়ালি সবগুলো লিঙ্ক দেওয়া আছে, আর এই সবগুলো অ্যাকচুয়ালি আপনারা
ওয়েবসাইটেও পেয়ে যাবেন। সো আমাদের 260 কোর্সে একটা সেন্ট্রাল ওয়েবসাইট আছে। সো এখানে ওয়েবসাইটে যদি যান, এখানে আপনারা অ্যাকচুয়ালি ওই সবগুলো ইনফরমেশন এখানেও সেম জিনিসটা পাবেন। সো এখানে ফার্স্ট অফ অল ওয়েবসাইটে ঢুকলেই হোমে আসলে হচ্ছে কি আপনারা সবগুলা স্লাইডের লিঙ্ক পাবেন। সো আমাদের হচ্ছে টোটাল 10টা লেকচার। সো লেকচার 1 থেকে লেকচার 10 এখানে সবগুলো গুগল স্লাইড এখানে দেওয়া আছে। সো সো স্লাইডের প্রয়োজন হলে এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন, অথবা আপনারা দেখেন যে স্লাইডের যে লিঙ্কটা দেওয়া আছে এই ফোল্ডারে গেলেও এখানেও আপনারা হচ্ছে গিয়ে সবগুলো স্লাইড পাবেন, দুইটাই সেম। সো ইটস আপ টু ইউ কোনটা আপনি অ্যাক্সেস করতে চান। তাহলে এখানে আপনারা সবগুলো স্লাইড পাবেন। সো পরের ট্যাবে যেটা ভিডিও টিউটোরিয়ালস, এখানে হচ্ছে কি জিনিসটা পাবেন, এখানে এক্সপ্যান্ড করে নেবেন। এখানে আপনাদের প্রত্যেকটা লেকচারের লেকচার 1 থেকে 10 এর হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের জিএসআর বানানোর। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা টপিকের অনুযায়ী আমাদের প্র্যাকটিস প্রবলেম অ্যান্ড টপিকসগুলো এখানে ভিডিও করা আছে। ঠিক আছে। সো ডিজিটাল সেট এটা বানানো আছে, তো সবগুলো লেকচারে এরকম ভিডিও পেয়ে যাবেন। সো কারো যদি এক্সট্রা হেল্প লাগে যে আমি এই পার্টটা বুঝি নাই বা এই প্রবলেমটা আমার সলভ করার দরকার, এই টপিকের আন্ডারে কী কী প্রবলেম আসতে পারে, আপনারা হচ্ছে চাইলে এখান থেকে টিউটোরিয়ালস দেখে নিতে পারেন। আর এটা মনে রাখবেন, দিস ইজ নট এক্সপ্লেনেশন অফ এন টপিক, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্র্যাকটিসের জন্য। সো এটা হচ্ছে অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করবেন। আপনাদের মেইন লার্নিং কিন্তু ক্লাস থেকেই হবে। ঠিক আছে। প্লাস এগুলো হচ্ছে অনেক আগের পুরাতন ভিডিও, তো সবগুলো লেটেস্ট জিনিসপত্র এখানে নাও পেতে পারেন। সো বেস্ট হবে আপনারা ক্লাসেই করা। আর এগুলো হচ্ছে আপনার বাসায় আপনার যদি কোনো রিভাইজ করতে হয়, রিভিশন করতে হয়, সেক্ষেত্রে আপনি এগুলো দেখতে পারবেন। ঠিক আছে। সেখানে প্রত্যেকটা লেকচারে এভাবে করে ভিডিও দেওয়া আছে ইউটিউব প্লেলিস্টে। সো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি লেসন প্ল্যান। এটা হচ্ছে কি একটা আপনাদের টেন্টেটিভ প্ল্যান দেওয়া, যে আমাদের হচ্ছে কি 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 লেকচার থেকে কি কি জিনিস কভার করতে হবে। এই জিনিসটা আমি হচ্ছে কি আমাদের আলাদা লেকচার প্ল্যানও দেওয়া আছে, সেটা আমি ওখান থেকে দেখাবো। ঠিক আছে। দেন আসে আমাদের প্র্যাকটিস শিট। সো প্র্যাকটিস শিট হচ্ছে কি বেসিক্যালি আমাদের প্রত্যেকটা টপিকের আন্ডারে অনেকগুলো প্রবলেম আছে, অ্যান্ড এই প্রবলেমগুলো হচ্ছে গিয়ে আমাদের সলভ করতে হবে মাস্ট। যদি আপনারা মিড ফাইনালে ভালো করতে চান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু গেট গুড প্র্যাকটিস। ঠিক আছে। সো প্র্যাকটিস শিটটা আমি এখান থেকেও লিঙ্ক দিয়ে দিছি বাইরে। সো একই জিনিস। সো এখানে একটু দেখাই দিই। সো এখানে আপনাদের আসলে এখানে আমাদের প্রত্যেকটা টপিক এখানে লিস্ট করা আছে, নাম্বার সিস্টেম কনভার্সন, বুলিয়ান সিম্পলিফিকেশন, কে ম্যাপ অ্যান্ড আদার্স। সো এখানে সবগুলো টপিকের দেখেন অনেকগুলো প্রবলেম আছে। ঠিক আছে। প্রত্যেকটা লেকচার আন্ডারে অনেকগুলো বেশ হিউজ নাম্বার অফ প্রবলেম আছে, অ্যান্ড এটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে আপডেট করা হয়। ঠিক আছে। সো আমাদের কিন্তু কোনো প্রিভিয়াস সেমিস্টারে কোশ্চেন দেওয়া হয় না। সো যদি কেউ জিজ্ঞেস করে থাকেন যে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন কই থেকে পাবো, বেস্ট অ্যান্সার হচ্ছে কি আপনারা এই প্র্যাকটিস শিটেই পাবেন। কারণ এই প্র্যাকটিস শিটেই কিন্তু প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনটা হচ্ছে কি ইউজ করা হয়। যেরকম এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের 2 সেমিস্টার আগের ফাইনালের কোশ্চেন, হুবাহু সেম ফাইনাল কোশ্চেনটা এখানে আপনি দেওয়া আছে। এভাবে আমাদের অনেক মিড ফাইনালের কোশ্চেন এই প্র্যাকটিস শিটে ইনক্লুড করা আছে। ঠিক আছে। সো প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবেন। সো এটা হচ্ছে কি আমাদের মাস্ট, যদি মিড ফাইনালে কেউ ভালো করতে চান এই প্র্যাকটিস শিটটা রেগুলারলি সলভ করবেন। কুইজের আগেও করবেন, তাহলে কুইজও ভালো হবে, প্লাস মিড ফাইনাল আগে তো অবশ্যই করতে হবে। ঠিক আছে। সেই প্রবলেমগুলো সলভ করবেন। এটার সলিউশন নাই, সলিউশন পাওয়ার জন্য যে আমার অ্যান্সার ঠিক আছে কিনা, সেই জন্য যেটা কাজটা করবেন আগে নিজে ট্রাই করবেন সলভ করার জন্য। যদি কোনো জায়গায় আটকায় যান বা প্রবলেম ফেস করেন, তাহলে আমার কাছে আসবেন, আমার কনসালটেশন আবার দিয়ে দিব, কনসালটেশন এসে সলভ করে নেবেন। অথবা যদি আমাকে না পান বা আমার টাইমিংয়ে না আসতে পারেন, আমার হচ্ছে কি আপনাদের হচ্ছে এই কোর্সে কিছু এসটি থাকার কথা, সেই এসটি যখন অ্যাসাইন হয়ে যাবে তখন এসটি কাছেও চাইলে যেয়ে সলভ করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে। অথবা আপনারা হচ্ছে কি চাইলে আমাকে স্ল্যাকে মেসেজ করবেন, ইমেইলে মেসেজ করবেন যে এই প্রবলেমটা কীভাবে সলভ করবো বা এটা আটকে গিয়েছে, এটা কীভাবে করা যায়। তো আমি ওখানেও রিপ্লাই করে দিব। ঠিক আছে। সো এই প্র্যাকটিস শিটটা মাস্ট, যেটা বললাম এখানে খুবই ইম্পর্টেন্স দিবেন, বিকজ এখানে হচ্ছে গিয়ে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনও আছে, অ্যান্ড এই টাইপেরই এই প্যাটার্নেরই কিন্তু কোশ্চেন মোটামুটি কমন পাবেন। সো এগুলো হচ্ছে গিয়ে সবগুলো যদি নিজে থেকে বুঝে সলভ করে থাকেন, তাহলে দের ইজ এ গুড চান্স যে আপনারা মিড অ্যান্ড ফাইনাল ভালো হবে। ঠিক আছে। তারপরে যে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ফাইনাল থেকে দেওয়া প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন। ঠিক আছে। সো এখানে অনেক রকম কোশ্চেন পাবেন, সো সেগুলো প্র্যাকটিস করলেই আপনাদের মোটামুটি ভালো একটা আইডিয়া এসে পড়বে। সো এই ছিল আমাদের প্র্যাকটিস শিট। তারপর হচ্ছে কি আমাদের আছে মার্কস ডিস্ট্রিবিউশন। সো মার্কস ডিস্ট্রিবিউশন একটু ডিসকাস করে দিই। এটা আপনাদের এখানেও দেওয়া আছে, এখানেও সেম জিনিস। সো এখান থেকে দেখাই দিই। সো আমাদের টোটাল 100 মার্কসের মধ্যে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে কি 5 মার্কস ক্যারি করে। 5 মার্কসের মধ্যে যেটা বলেছিলাম 70% অ্যাটেন্ডেন্স থিওরিতে, 90% অ্যাটেন্ডেন্স ল্যাবে ম্যান্ডেটরি। এটা মেনটেন না করলে আপনারা ফাইনালে বসতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কুইজ আছে। কুইজে আমাদের টোটাল 15 মার্কস, অ্যান্ড এটা হচ্ছে র 15 মার্কস, কারণ কনভার্সন নাই।
টোটাল আমাদের কুইজ হবে 4টা, 4টার মধ্যে আমরা 3টা কাউন্ট করি, n-1। ঠিক আছে, ইউজুয়ালি আমাদের মিডের আগে 2টা কুইজ হয়, মিডের পরে 2টা কুইজ। ঠিক আছে, কুইজের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আমাদের মেকআপ কুইজ হচ্ছে কি জাস্ট একটা সিঙ্গেল মেকআপ ক্লাস হয়, যেটা হচ্ছে কি এন্ড অফ দ্য সেমিস্টার আমি নিব। ঠিক আছে, এখন কেউ যদি 4টা কুইজের মধ্যে ধরেন 2টা কুইজ মিস করলো, ঠিক আছে, 2টা মিস করলো, 2টা দিল, সো তার তো 3টা কাউন্ট হবে, সে কি আরো 2টা কুইজ দিতে পারবে? অ্যান্সার হচ্ছে কি না। আপনি যতগুলা কুইজই মিস করেন না কেন, মেকআপ একটাই নেওয়া হবে, একটার বেশি মেকআপ নেওয়া হবে না। ঠিক আছে, সো আপনাদের মেকআপটা হচ্ছে গিয়ে সেমেস্টার একদম লাস্টে, বলতে গেলে আমাদের ফাইনালের ঠিক আগের ক্লাস বা ওর লাস্ট ক্লাস বা তার ঠিক আগের ক্লাসে এই মেকআপ কুইজটা নিব। তো ওই কুইজটা হচ্ছে কি দিলে তখন আমি ওটা কাউন্ট করব, যদি কোনো ভ্যালিড রিজনের জন্য প্রিভিয়াসলি কুইজ মিস করে থাকেন। আর যেটা বললাম, যতগুলোই মিস দেন না কেন মেকআপ একটাই হবে, 3টা মিস দেন 4টা মিস দেন একটাই মেকআপ না হবে। সো কুইজগুলো রেগুলারলি দিবেন, মিস ট্রাই করার না ট্রাই করারই বেটার, কারণ মেকআপ কুইজটা কিন্তু ইউজুয়ালি একটু হার্ডই হয়। আর প্রথম যে 2টা কুইজ আছে মিডের আগে, এই 2টা কুইজ হচ্ছে গিয়ে ইজিয়ার হয়, বিকজ আমাদের টপিকগুলোও ইজিয়ার মিডের আগে। সো ট্রাই করবেন যে প্রথম 2টা কুইজই ভালো করার জন্য, তাহলে আপনাদের নাম্বারটা ভালো আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে কি 5 মার্ক। সো এখানে আমাদের কুইজের মতোও সেম 4টা অ্যাসাইনমেন্ট হবে, মিডের আগে 2টা, মিডের পরে 2টা, অ্যান্ড এখানে সবগুলোই কাউন্ট করা হয়, কোনো n-1 নাই। সো সবগুলোই জমা দিতে হবে, অ্যান্ড সবগুলাকেই অ্যাভারেজ করে মার্কস কাউন্ট করতে হবে। অ্যাসাইনমেন্টের পলিসি হচ্ছে গিয়ে ইউজুয়ালি ডেডলাইন 1 উইক দেওয়া হয়, এই 1 উইকের মধ্যে আমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফুল সব সেশনের জন্য সেম ফিক্স থাকবে। সো আপনারা হচ্ছে গিয়ে টাইমলি সাবমিট করবেন, যদি কেউ দেরি করে সাবমিট করেন তাহলে কিন্তু তার জন্য লেট পেনাল্টি আছে। আর লেট পেনাল্টিটা ডিসকাস করা হয়েছে যে এভরি 30 মিনিটস, সরি 30 মিনিটসে এভরি 6 বা 12 আওয়ার্স আপনার হচ্ছে গিয়ে 0.5 করে করে কমবে। এভরি 12 আওয়ার্স ছিল যতটুকু মনে পড়ে, এভরি 12 আওয়ার্স আপনার 0.5 বা 10% করে করে কমতে থাকবে। ঠিক আছে, সো আপনারা যদি দেরি করে সাবমিট করেন তাহলে কিন্তু 0.5 করে করে কমবে। সো কিছু 1-2 দিন পর সাবমিট দিলে কিন্তু এমনি হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে কি অলমোস্ট জিরোতে এসে পড়বে। সো তখন দিয়ে লাভ নাই। আর অ্যাসাইনমেন্টগুলো ইউজুয়ালি খুবই ইজি হয়, অ্যান্ড আমি নাম্বার অফ প্রবলেমসও খুবই কমই দিই, বেশি প্রবলেম দিই না। সো আপনারা করবেন যে অ্যাসাইনমেন্ট পাওয়ার সাথে সাথেই ফার্স্ট 2-3 দিনেই কমপ্লিট করে জমা দিয়ে দিবেন, এটা বেশিক্ষণে লাগার কথা না, একদিনই এনাফ। যদি আপনারা ক্লাস করে থাকেন, টপিক বুঝে থাকেন, একদিনে, 1 থেকে ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে করে দেওয়া সম্ভব, রাইট? 1 উইক দেওয়া হয় বিকজ আপনাদের হচ্ছে অন্য অন্য কোর্সও থাকে, আপনাদের একই সাথে 3টা 4টা কোর্স করেন, অন্য কোর্সেরও অ্যাসাইনমেন্ট আছে, অন্য কোর্সেরও ল্যাব থাকে, রাইট, প্রজেক্ট থাকে। সো সবগুলো হিসাব করে 1 উইক ডেডলাইন দেওয়া, সো দ্যাট আপনার ইনাফ টাইম পান সবগুলো কোর্সের জিনিসপত্র সলভ করা। ঠিক আছে, বাট এই মানে না যে আমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইন সাবমিশন নিব গুগল ফর্মে, অনেকে আছে যে যেহেতু রাত 12টা পর্যন্ত ডেডলাইন থাকে, একদম লাস্ট 5 মিনিট 1 মিনিট আগে গিয়ে তখন সাবমিট করতে যায়। সো অনেকে হচ্ছে ভুলে যায় যে স্যার আমি তো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে রাখছিলাম, বা লাস্ট মিনিটে এসে আমি ভুলে গেছি সাবমিট করতে, বা লাস্ট মিনিটে ঢুকলে দেখলাম যে গুগল ফর্ম লোড হচ্ছে না, রাইট, ক্র্যাশ করছে, এরকম হয়েছে, অনেক এরকম এক্সকিউজ থাকে, ইন্টারনেট নাই, কারেন্ট চলে গেছে। সো এই এক্সকিউজগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করবো না, বিকজ অ্যাসাইনমেন্টে কিন্তু আপনারা 1 উইক পাচ্ছেন, 7 ডেজ পাচ্ছেন। 7 ডেজ যদি সাবমিট না করতে পারেন, এটা তো 7 ডেজ ধরে তো ইলেকট্রিসিটি ইস্যু হইতে পারে না, রাইট? মেডিকেল রিজন হলে দ্যাটস ডিফারেন্ট থিং, রাইট? যদি মেডিকেল যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে, যে কারণে আপনি 1 উইক আপনারা হচ্ছে গিয়ে কিছু পড়তে পারতেছিলেন না, সেটা ভিন্ন কথা, বাট রেগুলার বেসিসে 1 উইকস ইনাফ টাইম। সো আপনারা ট্রাই করবেন অন টাইম সাবমিট করতে। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দেখবেন যে অলওয়েজ 2টা পার্ট থাকে, রাইট? সবগুলো না, পরের দিকে দেখবেন যে একটা গ্রেডেড পার্ট, একটা আনগ্রেডেড পার্ট। সো গ্রেডেড পার্টগুলি আপনারা জমা দিবেন, আনগ্রেডেড পার্ট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, এগুলো হচ্ছে কি আলাদা করে জমা দেওয়া লাগবে না। ঠিক আছে, সো আনগ্রেডেডগুলোতে আমাদের এক্সট্রা প্রবলেম আমি দিয়ে দিই, সো দ্যাট আপনাদের মিড ফাইনালে এটা কাজে আসে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের মিডটা আসি। সো মিড হচ্ছে 25 মার্কস, ফাইনালেও 30 মার্কস। সো মিডে হচ্ছে আমাদের কোনো অপশন থাকে না, ইউজুয়ালি আমাদের 3টা কোশ্চেন দেওয়া হয়, 3টার মধ্যে আবার ভিতরে পার্ট থাকে, ABCD এরকম পার্ট থাকে। সো ইউজুয়ালি 2টা বা 3টা পার্ট থাকে, এর বেশি না। সো মিডে 3টা কোশ্চেন থাকে, 3টাই অ্যান্সার করতে হবে, কোনো অপশন নাই। আর এটা হচ্ছে ফুললি র মার্কস, কোনো কনভার্সন হয় না। ফাইনালের ক্ষেত্রেও আমাদের সিমিলার, যে আমাদের ফুললি 30 মার্কস হচ্ছে গিয়ে র, এখানে কোনো কনভার্সন হয় না। বাট ফাইনালে একটা অপশন দেওয়া হয়, কিভাবে অপশনটা দেওয়া হয়, ইউজুয়ালি 4টা কোশ্চেন দেওয়া হয়, 4টা কোশ্চেনের মধ্যে আমার হচ্ছে কি একটা কোশ্চেন হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি করে দেওয়া হয়। ফর এক্সাম্পল আমাকে বললো যে কোশ্চেন 1 2 3 4 এর মধ্যে কোশ্চেন 3 হচ্ছে কি ম্যান্ডেটরি, তার মানে আমাকে কোশ্চেন 3কে সাবমিট করতেই হবে বা অ্যান্সার করতেই হবে।
এটা আমি স্কিপ করতে পারবো না। সো কোয়েশ্চেন 3 অলওয়েজ অ্যান্সার করতে হবে, আর কোয়েশ্চেন 1 2 4 এই তিনটার মধ্যে যে কোনো দুইটা। ঠিক আছে? সো টোটাল 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা অ্যান্সার করবেন, বাট একটা কোয়েশ্চেন হচ্ছে ম্যান্ডেটরি করে দিবে, যেটা আমার জমা দিতেই হবে, আর বাকি তিনটার মধ্যে যে কোনো দুইটা। সো কোয়েশ্চেনটা ইউজুয়ালি অপশনটা এভাবে দেওয়া হয়। বাট আরেকটা জিনিস বলে দিই, এই অপশন দেওয়া মানেই না যে আমি টপিক স্কিপ করে যাব, যে এই টপিকটাই না পড়লে হয়, এটা ভুলেও করবেন না। বিকজ আমাদের ফাইনালের কোশ্চেনেও প্রত্যেকটা কোশ্চেনে দুইটা করে মিনিমাম পার্ট থাকে, আর কোশ্চেনটাকে এমনভাবে রিজন করা হয় যে আপনি যেই তিনটাই চুজ করেন না কেন, আমার ওই তিনটার মধ্যে বাকি সব লেকচার কভার করা থাকে। ঠিক আছে? যেমন হয়, যেমন একটা কোশ্চেনের পার্ট এ লেকচার 5 থেকে দিল, আর একটা পার্ট হচ্ছে কি লেকচার 7 থেকে দিল, তাহলে কিন্তু আমার একটা কোশ্চেনের মধ্যে দুইটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। তো ইউজুয়ালি এভাবেই করে করা হয় যে আপনি যেই তিনটেই চুজ করেন না কেন, তিনটার মধ্যে আমার সবগুলো চ্যাপ্টার ইনক্লুডেড আছে। ঠিক আছে? সো এই কারণে কিন্তু কোনো টপিক স্কিপ করা যাবে না, কোনো লেকচার স্কিপ করা যাবে না, আমাদের সব লেকচারই ইম্পর্টেন্ট, সব লেকচারই পড়তে হবে। ঠিক আছে? সো এইগুলো আমাদের মিড অ্যান্ড ফাইনাল। ফাইনালি বাকি থাকে ল্যাব। তো ল্যাবে আমি ডিটেলস যাব না, ল্যাবে হচ্ছে কি আপনার ল্যাব ফ্যাকাল্টি হচ্ছে কি ডিটেলস জিজ্ঞেস করবে। আপনাদের তো প্রথম ল্যাব হয় নাই অনলাইনের জন্য, সো আপনাদের ফার্স্ট ল্যাব হচ্ছে গিয়ে আপনাদের ল্যাব সেকশনটা, আপনাদের ল্যাব সেকশন হচ্ছে গিয়ে স্ল্যাকে জয়েন করে নিন। ওখানে হচ্ছে কি আপনারা অ্যানাউন্সমেন্ট পাবেন যে ল্যাবের কিভাবে হয় কই হবে। সো ল্যাব হচ্ছে গিয়ে ইউজুয়ালি আপনাদের ফ্যাসিলিটিস টাওয়ারে হয়, এফটি টাওয়ারে, এটা হচ্ছে ব্র্যাক থেকে একটু দূরে। সো গুগল ম্যাপ লোকেশন আপনাদের ল্যাব ফ্যাকাল্টি আপনারা দিয়ে দিবে। ঠিক আছে? সো ব্র্যাকের মেন গেট থেকে বের হয়ে বামে যদি হাঁটেন বা 7 মিনিট হাঁটলেই বিল্ডিংয়ে পেয়ে যাবেন। সো এই টাওয়ারে হচ্ছে আমাদের ইউজুয়ালি ল্যাবগুলো হয়। আর এটা হচ্ছে একটা হার্ডওয়্যার ল্যাব। সো হার্ডওয়্যার ল্যাবে হচ্ছে কি আমাদের কিন্তু ফিজিক্যালি কাজ করে করে সার্কিট বানায় দেখাতে হবে। আচ্ছা, এখানে আমি যে ইম্পর্টেন্ট জিনিস, ল্যাব হচ্ছে গিয়ে 20 মার্কসের মধ্যে এটা হচ্ছে গিয়ে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টাস্কের মার্ক থাকে, একটা রিপোর্টের মার্ক থাকে, একটা হচ্ছে ল্যাব ফাইনাল হয়, আর একটা হচ্ছে গিয়ে ল্যাব প্রজেক্ট আছে। ঠিক আছে? এই 4টা পার্টে হচ্ছে গিয়ে আমাদের মার্কসটা ডিস্ট্রিবিউট করা হয়, যেখানে আমাদের 4টার মধ্যে 3টা হচ্ছে কি গ্রুপ ওয়ার্ক। আমাদের ফুল ল্যাবটা আপনারা গ্রুপ ওয়াইজে করবেন। ঠিক আছে? আপনার ল্যাব টাস্ক গ্রুপ ওয়াইজে করবেন, ল্যাব রিপোর্টে গ্রুপে জমা দিবেন, ল্যাব প্রজেক্টও গ্রুপে করবেন। জাস্ট ল্যাব ফাইনাল এক্সাম যেটা আছে, ঠিক আমাদের থিওরি এক্সামের আগের ল্যাবটা, আগে না, একটা ল্যাব আগে হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামটা হবে। ওই ল্যাব ফাইনাল এক্সাম কিন্তু ইন্ডিভিজুয়াল হয়, এটা গ্রুপ ওয়াইজে হয় না। সো এই ল্যাব 20 মার্কসের মধ্যে অ্যারাউন্ড 8 to 10 মার্কস হচ্ছে গিয়ে ল্যাব ফাইনালি থাকে। টাস্কে 3 মার্ক থাকে, রিপোর্টে 4 মার্ক, প্রজেক্টে 5 মার্ক। ঠিক আছে? সো ল্যাব ফাইনালি কিন্তু সবচেয়ে বিগ অ্যামাউন্ট আমার ক্যারি করে, অ্যান্ড এটা কিন্তু ফুললি র মার্কস। ঠিক আছে? অ্যান্ড এইখানে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে ল্যাব ফাইনালে সবচেয়ে বেশি স্ট্রাগল করে বা সবচেয়ে মার্কস হারাই হচ্ছে গিয়ে ফাইনালে, বিকজ এটা ইন্ডিভিজুয়াল টাস্ক। এটা হচ্ছে গিয়ে মানুষ বেশি ইম্পর্টেন্স দেয় না, প্রথম থেকে হচ্ছে গিয়ে ফোকাস করে না, দেন লাস্টে এসে ফাইনাল এক্সামে হচ্ছে গিয়ে আপনারা স্ট্রাগল করেন। সো যে জিনিসটা হয়, সিন্স আমাদের গ্রুপ হচ্ছে 3-4 জনের গ্রুপ থাকে, প্রত্যেক ল্যাবে হচ্ছে আমাদের কিছু এক্সপেরিমেন্ট থাকে, এক্সপেরিমেন্টগুলো হচ্ছে গিয়ে ক্লাস স্যার আগে বুঝাবে। এরপর হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে একটা কিছু টাইম দিবে, যে 1 ঘন্টা বা 50 মিনিটস টাইম দিবে, এই টাইমের মধ্যে আমাকে টাস্কটা সলভ করে দেখাইতে হবে। সো দেখালে ফুল মার্কস পাবেন, আর টাইমে শেষ না করতে পারলে আমাদের হচ্ছে কি আস্তে আস্তে মার্কসটা পেনাল্টি করে করে কমবে, রাইট? সো ফার্স্ট ফুল টাইম করলে আপনি 3 মার্কস পাবেন, এরপরে যদি আরও 15-20 মিনিট দেরি করেন তাহলে হয়তো 0.5 কমবে, আরও 15-20 মিনিট দেরি করলে আরও 0.5 কমবে, এইভাবে হচ্ছে গিয়ে আগে। ঠিক আছে? সো টাস্ক যেটা হয়, যে যদি 4 জনের গ্রুপ থাকে, দেখা যায় যে 4 জনের মধ্যে 1 জন বা 2 জন হচ্ছে কি কাজ করতেছে, বাকিরা হচ্ছে গিয়ে বসে আছে বা ফোন টিপতেছে, রাইট? সেই কারণে যেটা হয় যে টাস্ক মার্কটা আপনার হয়তো পার পেয়ে যাবেন সেমিস্টারে, বাট সে যেহেতু প্র্যাকটিস করে নাই বা সে যেহেতু ল্যাব করার সময় সে ফোকাস করে নাই, ওটা হচ্ছে গিয়ে আপনি স্ট্রাগলটা ফেস করবেন ফাইনালে গিয়ে, বিকজ ফাইনাল কিন্তু একাই হচ্ছে গিয়ে আমার প্রশ্ন সার্কিটটা বানাতে হবে। সো আমার সাজেশন হবে, এভরি সিঙ্গেল ল্যাব উইকে আপনাদের এক্সপেরিমেন্ট হচ্ছে সবাই মিলেই করবেন। ঠিক আছে? সবার যেন হাতে প্র্যাকটিসটা থাকে, বিকজ এটা কিন্তু জাস্ট থিওরিটিক্যাল নলেজ বা দেখলে কিন্তু হবে না, আমাকে কিন্তু হাতে এটা বিল করতে হবে। সার্কিট আইসি বসানো লাগবে, ব্রেডবোর্ডে ওয়্যার কানেকশন করতে হবে। সো ঠিক মতো কানেকশন দিয়ে চেক টেক করা, এটা কিন্তু আপনাদের ফাইন মোটর স্কিলস প্রয়োজন হবে। সেই জন্য প্রত্যেক ল্যাবে আপনারা সবাই মিলে বিল করবেন। আর আমাদের ল্যাবগুলো ইউজুয়ালি 3 আওয়ার্স লাগে না, আমাদের ল্যাবের স্লট 3 আওয়ার্স, বাট ইউজুয়ালি 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্সের মধ্যে আমাদের ল্যাবগুলো কমপ্লিট হয়ে যায়। সো এক্সট্রা যে 1 আওয়ার বাকি থাকবে, আপনারা হচ্ছে এলডিওকে বলবেন যে স্যার আমি একটু প্র্যাকটিস করতে চাচ্ছি। সো ওই সেম ল্যাবটাই আপনার হচ্ছে গিয়ে আলাদা একটা গিয়ে একা একা সলভ করবেন সেম উইকেই। তাহলে আমাদের এভরি উইকটা কিন্তু প্র্যাকটিসটা ওইখানেই হয়ে যাচ্ছে, আর আলাদা করে প্র্যাকটিস করা লাগতেছে না। যে জিনিসটা হয়, যারা প্র্যাকটিস করে না, একদম ফাইনালের আগে দিয়ে যখন প্র্যাকটিস করতে যায় তখন দেখে যে ল্যাবের স্লট খালি থাকে না, সবগুলো ল্যাব রুমই হচ্ছে বুক থাকে। তো গিয়ে প্র্যাকটিস যে করবেন সেটাও টাইমটা অ্যাভেলেবেল থাকে না।
সো ট্রাই করবেন যে এভরি উইকে করার জন্য। আর আপনাদের ল্যাব ফাইনালের সিলেবাসটাও হয় আমার সবগুলো ল্যাব, আমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হচ্ছে ইনক্লুডেড থাকে। সো ইন টোটাল আমাদের টোটাল 60টার মতো এক্সপেরিমেন্ট হয়, 60টা এক্সপেরিমেন্টই আমাদের ফাইনালের সিলেবাস থাকে। ঠিক আছে। সো অনেকে যেটা হয় যে ল্যাব 1 2 3 ভুলে গেছে মিডের আগে, সো লাস্টে গিয়ে মনে থাকে না এই ল্যাব 1-এ কী করছিলাম। সো যে জিনিসটা করবেন আপনারা হচ্ছে ল্যাব করার সাথে সাথেই প্র্যাকটিসটা করবেন, তাহলে অ্যাটলিস্ট ওই যেহেতু হাতে করছেন ওই মেমোরিটা আমাদের আরও স্ট্রং থাকে। আর ট্রাই করবেন হচ্ছে কি এক্সপেরিমেন্টগুলো করার সময় বুঝে বুঝে করার জন্য। ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ল্যাবের পার্টটা। রিপোর্টও আপনারা হচ্ছে কি 2টা রিপোর্ট জমা দেওয়া লাগে, 2টা রিপোর্ট গ্রুপ পার্কে করবেন। ল্যাব একটা প্রজেক্ট দেওয়া হবে ওটা ফাইনালের আগে দিয়ে। সো মিডের পরে প্রজেক্টের ডিটেলস আপনার ল্যাব থেকেই জানবেন। সো প্রজেক্টটা বানিয়ে দিতে হবে, ও সেটাও আপনাদের গ্রুপ ওয়ার্ক। খালি যেটা বললাম ল্যাব ফাইনাল এক্সাম যেটা, সেটা ইন্ডিভিজুয়াল। সো ওটার জন্য প্রিপেয়ার থাকবেন, আর ওটা মাথায় রাখবেন ফার্স্ট থেকেই যে আমাকে একা একা পরীক্ষা দেওয়া লাগবে। সো ওইটা কিন্তু আপনাদের ল্যাবের ওই প্র্যাকটিসটা আপনার থাকতে হবে। এই সো এই ছিল আমাদের টোটাল 100 মার্কস। সো এটা নিয়ে কারো কোশ্চেন আছে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে? আচ্ছা, নেই। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সিলেবাসে আসি। তো সিলেবাস আমাদের 260-র জন্য টোটাল 10টা লেকচার। সো লেকচার 1 2 3 4 5 হচ্ছে মিডিয়েট সিলেবাস, আর লেকচার 6 7 8 9 10 হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল সিলেবাস। ঠিক আছে। এখানে একটা জিনিস বলে রাখার ব্যাপার যে লেকচার 6 যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমাদের মিড টার্মের আগেই পড়ানো শেষ হয়ে যাবে। ট্রাই করব মিড টার্মের আগেই পড়ানো। ঠিক আছে, যদি আমাদের হাতে টাইম থাকে লেকচার 6 মিডের আগেই পড়াবো। বাট এটা কিন্তু মিডে ইনক্লুডেড থাকে না, এটার সিলেবাস হচ্ছে ফাইনালের সাথে, বাট পড়ানোটা হবে মিডের আগে। ঠিক আছে, এটা জাস্ট বলে রাখলাম। আর এখানে আরেকটা জিনিস, আমাদের কেএমএফ যে লেকচারটা আছে মিডের আগে, লেকচার 5, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মিডের হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা বড় সিনারিও বেস কোশ্চেনের মতো দেওয়া হয়। সো এই কোশ্চেনটা কিন্তু আমাদের সলভ করতে পারতে হবে। সো আমি যখন লেকচার 5 পড়াবো ট্রাই করবেন এখানে কোনো ক্লাস যেন মিস না যায়, 2 থেকে 3টা ক্লাস প্রয়োজন হবে। সো এই ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের সবাই ক্যারি করবেন, আর এটা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবেন, বিকজ এটা আপনাদের মিডিয়াও খুব ইম্পর্টেন্ট। প্লাস এই সেম টপিকটা আমাদের ফাইনালেও আমাদের লাগবে। ফাইনালে কিছু চ্যাপ্টারসে আমাদের কে ম্যাপটার কনসেপ্ট লাগবে, আমাদের এটা হচ্ছে কি লেকচার 7-এও লাগবে, লেকচার 8-এও লাগবে এই কে ম্যাপের কনসেপ্ট। সো এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমাদের সিলেবাসে যে জিনিসটা আমি জাস্ট হালকা করে বলে দিব যে আমাদের মিডের আগে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল একটু হেভি। এখানে হচ্ছে আমাদের অ্যালজেব্রা আছে, যেরকম ম্যাথমেটিক্স অ্যালজেব্রা করে ইকুয়েশন সিম্পলিফিকেশন করছেন, এখানে কিছু বাইনারির আমার অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেগুলো আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। আমাদের কিছু ক্যালকুলেশন আছে, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন আছে, কিছু কনভার্সন আছে, সেগুলো আমাদের হচ্ছে গিয়ে করা লাগে, কিছু ট্রুথ টেবিল বিল্ড করা লাগে। সো মিডের আগে টপিকগুলো হচ্ছে গিয়ে ক্যালকুলেশন বা ম্যাথ হেভি। ঠিক আছে। আর মিডিয়ার পরের যে চ্যাপ্টারগুলো সেগুলো ক্যালকুলেশন কম আছে, ক্যালকুলেশন থেকে আমাদের বেশি ডিজাইনিং এর প্রবলেম আছে। সো সার্কিট ডিজাইনিং করা, ব্লক ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে, বড় বড় সার্কিট ড্র করা, ট্রুথ টেবিল বিল্ড করা। সো সেগুলো হচ্ছে এইভাবে 2টা করে ভাগ করা আছে। সো এটা আর কি ম্যাথ হেভি, এটা ডিজাইন হেভি। সো এইভাবে একটু প্রিপারেশন নেবে। সো এই ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সো যেটা বললাম এখানে আমাদের লেসন প্ল্যান, প্র্যাকটিস শিট, ভিডিও টিউটোরিয়াল যা যা দেওয়া আছে এগুলো ইন্ডিভিজুয়ালি এখানেও দেওয়া আছে। সো এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও অ্যাক্সেস করতে পারবেন, দুইটাই সেম জিনিস। সো এই ছিল প্র্যাকটিস শিট। তো প্র্যাকটিস শিটে যে বললাম রেগুলারলি সলভ করবেন, যে যতটুকু পড়ানো হয়েছে ওই রিলেটেড টপিকগুলো বাসায় গিয়ে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন, তাহলে আবার কিন্তু আপনাদের ভালো ভালো প্র্যাকটিস আগে থেকে হয়ে যাবে। যদি আপনারা সবগুলো একসাথে পাইল আপ করে ঠিক মিডের একদিন আগে বসেন প্র্যাকটিস করার জন্য, তখন কিন্তু এটা শেষ করে কুলাতে পারবেন না। সেই জন্য ছোট ছোট করে এভরি ডে বা এভরি 2 ডেজ 3 ডেজ বা এভরি উইক আমাদের হচ্ছে এগুলো শেষ করে রাখবেন। আচ্ছা, সো এই ছিল আমাদের কোর্সের ডিটেলস। এরপরে এসে আমাদের লেকচার প্ল্যানে। সো যেটা বলেছিলাম এই টেন্টেটিভ লেকচার প্ল্যানে আপনারা রিসোর্স ট্যাবে সব রিসোর্সেস পাবেন। আর এখানে দেখেন 2টা লেকচার প্ল্যানে শিট দেওয়া আছে। সো একটা সেকশন 17-এর, একটা সেকশন 18-এর। ঠিক আছে। সো এই লেকচার প্ল্যানে হচ্ছে কি বেসিক্যালি আমাদের স্লাইডের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা স্লাইডের লিঙ্ক, সেখানেও স্লাইড পেয়ে যাবেন। আর এখানে প্রত্যেকটা লেকচারে কি কি টপিক টপিক পড়ানো হবে সেগুলো এখানে ডিটেলসে লিস্ট দেওয়া আছে। সো এটা রেখেছি বেসিক্যালি ট্র্যাক রাখার জন্য যে আমাদের ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে, কোন দিন কি পড়ানো হলো, অ্যান্ড পরবর্তীতে কি পড়ানো হবে। সো ফর এক্সাম্পল আজকে হচ্ছে বেসিক নাম্বার সিস্টেম কনভার্সন দেখাবো। ঠিক আছে, তাহলে আমি কি করবো, আমার হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলো আমি হচ্ছে মার্ক করে দিব যে আমি হচ্ছে গিয়ে আজকে এতটুকু পড়ালাম, লেকচার 1-এ এই জিনিসগুলো আমি কভার করেছি। সো দিস ইজ কমপ্লিটেড বা দিস ইজ ডান। এরপরে পরের ক্লাসে কি কি পড়ানো হবে, সো বাকি যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে পরের ক্লাসে পড়ানো হবে।
ঠিক আছে, সেইভাবে আমি একটা ট্র্যাকার রাখবো, সো দ্যাট আপনারা বাসায় গিয়ে ট্র্যাক রাখতে পারবেন যে আমার ক্লাসে আজকে কি পড়ানো হয়েছে, বা কেউ যদি ক্লাস মিস করে থাকে আপনারা লেকচার প্ল্যান থেকে দেখে নিতে পারবেন যে আজকে কি কি পড়ানো হয়েছে। ঠিক আছে, এটা আপনারা বাসায় পরে রিভিউ করতে পারবেন। সো এইভাবে হচ্ছে কি ট্র্যাকারটা রাখছি। সো প্রত্যেক লেকচারে হচ্ছে কি 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 মেইন টপিক আছে সবগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে, সো দ্যাট ইউ নো যে আমার কি কি টপিক পড়তে হবে বা কি কি পড়ানো হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের লেকচার 6 যেটা বলেছিলাম, এটা আমাদের মিডের আগে ট্রাই করব কভার করার জন্য, বাট এটা সিলেবাস কিন্তু ফাইনালের সাথে। দেন আমাদের 30 মার্চ থেকে 7 এপ্রিল হচ্ছে মিড টার্ম। সো মিড টার্মে কোনো ক্লাস হবে না। এরপর হচ্ছে আমাদের ফাইনালের লেকচারগুলো আছে। দেন ফাইনাল লেকচার শেষ করার পরে আবার 13 মে থেকে 20 মে হচ্ছে কি ফাইনাল এক্সাম। ঠিক আছে, সো এখানে আমি হচ্ছে ডেটগুলো এখনো বসাইনি, যে যে আমাদের ক্লাস মিস হয়েছে। সো আমি এখানে হচ্ছে কি ডেটগুলো বসে দিব, যে আমি এক্স্যাক্টলি কোন স্পেসিফিক ডেটে হচ্ছে কি এই টপিকগুলো কভার করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড এটা বলে রাখি এটা হচ্ছে টেন্টেটিভ, সো এক্স্যাক্টলি এভাবে সে ফলো হবে নট নেসেসারি। কিছু ক্লাসে হয়তো কম পড়াতে পারবো, কিছু ক্লাসে বেশি পড়াতে পারবো, সো এইভাবে একটু ব্যালেন্স করে নেব। ঠিক আছে, বাট এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের কি অবস্থায় আছি। ঠিক আছে, সো 17 যারা আছে 17-এর লেকচার দেখবেন, যারা 18-এর আছে যারা 18টা দেখবে। ঠিক আছে, সো অনেক সময় হয় যে একটা সেকশন পিছায় আছে, একটা সেকশন আগে আছে, এই জন্য দুইটার জন্য আলাদা। আর এখানে আমাদের কুইজ অ্যাসাইনমেন্টের হচ্ছে গিয়ে টেন্টেটিভ ডেট দেওয়া আছে। ডেট বলতে হচ্ছে কি আমাদের কুইজ 1 কখন হতে পারে। সো লেকচার 1 আর 2 শেষ হওয়ার পরে এই দুইটার উপরে কুইজ 1 হয়। লেকচার 3 অ্যান্ড 4 শেষ হওয়ার পর এই দুটোর উপরে কুইজ 2 হয় ইউজুয়ালি। ঠিক আছে, এভাবে। লেকচার 5-এর উপরে কুইজ করি না, বিকজ লেকচার 5টা একদম মিডের আগ দিয়ে একদম শেষ হয়। সো তখন টাইমও থাকে না কুইজ নেওয়ার জন্য। সো আমার লেকচার 1-2 এর উপরে কুইজ 1, লেকচার 3-4 এর উপরে কুইজ 2। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও সেম, লেকচার 1-2 এর উপরে অ্যাসাইনমেন্ট 1, লেকচার 3-4 এর উপরে অ্যাসাইনমেন্ট 2। ঠিক আছে, সো আমি অ্যাসাইনমেন্ট আর কুইজের অ্যানাউন্সমেন্ট একসাথেই দেই। সো যারা অ্যাসাইনমেন্টটা করে আসবে তাদের কুইজটাই ভালো হবে। ঠিক আছে, বিকজ তাদের টপিক সেমই থাকে অ্যাসাইনমেন্ট কুইজে। অ্যান্ড মিডের পরেও সিমিলার ওয়েতে লেকচার 7-8-এ কুইজ 3, 8-9-এর উপরে ধরো কুইজ 4, এরকমভাবে হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের লেকচার প্ল্যান, আর এই ছিল আমাদের রিসোর্সেস। সো ফার যা যা বললাম এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। সো আমাদের হচ্ছে কি আজকে বেসিক্যালি লেকচার 1 থেকে শুরু করব। সো লেকচার 0টা আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশনটা ছিল। এখানে হচ্ছে কি আমাদের কি কি চ্যাপ্টার আছে সেগুলো তো দেখলাম। তারপর হচ্ছে আমাদের টেক্সট বুক দুইটা আছে, সো টেক্সট বুকের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের যে লেকচার প্ল্যানে আসেন এখানে টেক্সট বুকে যেখানে যান, এখানে ড্রাইভ লিঙ্কে গেলে আপনাদের দুইটা টেক্সট বুকই পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে, সো কারো যদি বই পড়তে ইচ্ছা করে সেখান থেকে পেয়ে যাবেন। সো এই দুইটা বই আছে, সো মেইন টেক্সট হচ্ছে এটা, রেফারেন্স এখান থেকে নেওয়া। এরপরে মার্চ ডিস্ট্রিবিউশন যেটি একটু আগে ডিসকাস করলাম সেটা এখানে দেওয়া আছে। আর ফাইনালি এখানে যে ইম্পর্টেন্ট নোট যেগুলো আছে, যে আমাদের থিওরিতে 70% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে, ল্যাবে 90%। আর এই কোর্সে কোনো বোনাস মার্ক নাই, এটা মাথায় রাখবেন ফার্স্ট থেকে, যে আমাদের কোনো বোনাস কুইজ, বোনাস অ্যাসাইনমেন্ট এগুলো কিচ্ছু নাই। এটা হচ্ছে ফুল সেন্ট্রালি সবার জন্যই সেম, কোনো সেকশন স্পেশাল প্রায়োরিটি পাবে না। যদি কোনো বোনাস আসেও সেটা সবাই পাবে, আর ইউজুয়ালি বোনাস থাকে না, সেটা মাথায় রাখবেন যে আমার কোনো বোনাস নাই। সো যা যা মার্কস ডিস্ট্রিবিউশন আসে এখান থেকে আমাদের টোটাল মার্কসটা আসবে। আর অ্যাটেন্ডেন্স তো এখানে 5 মার্ক পাচ্ছিনি, সো ট্রাই করবেন ক্লাসে অ্যাটেন্ড করলে সেইখানে ইজিলি 5 মার্ক এসে পড়বে। আচ্ছা, আচ্ছা, ল্যাবে 90% একটা জিনিস বলে দিই, আমাদের ল্যাব এক্সপেরিমেন্ট হয় কিন্তু 60টা। তো 60টা আমরা যদি 90% কনসিডার করেন তাহলে কিন্তু 6-এর বেশি হয়। সো বেসিক্যালি বলতে গেলে আপনাদের কিন্তু কোনো ল্যাবই গ্যাপ দেওয়া যাবে না, স্কিপ করতে পারবেন না, 90% নিচে এসে পড়ে। তবুও আমাদের একটা স্পেশাল একটা মেকআপ ল্যাবের পলিসি আছে, যে থ্রু আউট দ্য সেমিস্টার আপনি একটা ল্যাব মিস গেলে সেটা মেকআপ করতে পারবেন, একটার বেশি না। বাট ওটা আপনার হচ্ছে গিয়ে প্রুফ লাগবে যে আপনার ভ্যালিড রিজনের জন্য ল্যাবটা মিস গেছিল। ঠিক আছে, সো মেকআপ কিভাবে করব কেমনে করব সেগুলো ল্যাব ফ্যাকাল্টি আপনাদের ডিটেলসে ডিসকাস করবে, তো সেটা আমি আর গেলাম না। এই সেটা এখানে ছিল, আর কিছু নেই। সো আমাদের মেইন হচ্ছে কি লেকচার 1 থেকেই পড়বো। সো প্রথমে আসি যে আমাদের লেকচার 1-এ কি কি থাকবে আর এই কোর্সটা কি নিয়ে কাজ করে। ঠিক আছে, সো কোর্সের নাম তো দেখে আসছেন যে ডিজিটাল লজিক ডিজাইন, রাইট? সো ডিজিটাল লজিক ডিজাইনের কোর্সে কি কি ডিসকাস করা হয়, এই কোর্সে বেসিক্যালি আমার ডিসকাস করা হয় যে আমরা হিউম্যানসরা হচ্ছে গিয়ে রিয়েল লাইফে ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি, রাইট? ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা ডিজিট আছে এই 10টা ডিজিট দিয়ে যতগুলো নাম্বার হয় সেগুলো আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করি।
রাইট? বাট আমাদের কম্পিউটার যেটা আছে, আমাদের কম্পিউটার কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝে না, সে কিন্তু ডেসিমালে কাজ করে না, সে হচ্ছে কি বাইনারি বুঝে। তার মানে বেসিক হার্ডওয়্যার লেভেলে সে বাইনারি বুঝে, অ্যান্ড হাইড হাইড বই সে হচ্ছে বাইনারি দিয়েই কাজ করতে পারে। এখন আমাদের তাহলে ডিজিটাল সিস্টেমটা কেন লাগবে, আমরা হিউম্যানসরা ডেসিমালে কেন কাজ করতে পারবো না? প্রবলেম হচ্ছে কি আমাদের হিউম্যানসটা হচ্ছে কি নট এস ফাস্ট এস কম্পিউটার্স। আমরা হিউম্যানসটা হচ্ছে ডেসিমালে কাজ করতে পারি, বাট সেটা কিন্তু আমরা ফাস্ট ইনাফ প্রসেসিং করতে পারি না। সো আমরা হচ্ছে চাচ্ছি যে কম্পিউটারে যে হিউজ স্পিড অ্যান্ড পাওয়ারটা আছে সেটাকে ইউটিলাইজ করার জন্য। এখন সেটাকে ইউটিলাইজ করার জন্য আমাকে তো তাকে বাইনারিতে বোঝানো লাগবে। এখন যে সমস্যাটা হচ্ছে কি আমাদের রিয়েল লাইফে যে ডেটাগুলো আছে সবগুলো ডেসিমালি হয়। আমরা যে রিয়েল লাইফ যে ডেটাগুলো কালেক্ট করি আমার বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি যেরকম টাইম, স্পিড, টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো কিন্তু সবগুলোই আমাদের হচ্ছে গিয়ে অ্যানালগ ডেটা, রাইট? এগুলো কন্টিনিউয়াস ডেটা হয়। তো আমাদের কাজ হচ্ছে গিয়ে এই অ্যানালগ ডেটাগুলোকে কনভার্ট করে ডিজিটালে নেওয়া। ঠিক আছে? ডিজিটালে নেওয়ার পরে সেই ডেটাকে আমি কম্পিউটারকে ফিড করব। কম্পিউটার হচ্ছে গিয়ে এই ডিজিটাল ডেটার উপরেই সে হচ্ছে গিয়ে কাজ করবে, সেটাকে প্রসেস করবে। প্রসেস করার পর সে আউটপুটটা কিন্তু ডিজিটালি আসে। সো দেন এখানে আরেকটা স্টেপ লাগে, যে সেই যে আউটপুটটা দিচ্ছে ডিজিটাল, সেটা আবার ব্যাক টু অ্যানালগ কনভার্ট করে দেয়। বিকজ আমরা হচ্ছে কি ডেসিমাল বুঝি হিউম্যানসরা, কম্পিউটার হচ্ছে বাইনারি বুঝে। সো কম্পিউটারকে ডাইরেক্ট ডেসিমাল দিলে বুঝবে না, ডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করে দিয়ে তাকে দেওয়া লাগবে। এরপর সে বাইনারিতে প্রসেসিং করে আউটপুটটা দেওয়ার সময় সেটা আবার বাইনারি থেকে ব্যাক টু ডেসিমাল কনভার্ট করে দেন আমাদেরকে দিবে। তাহলে হচ্ছে তখন আমরা ওই ডেটাগুলোকে ইন্টারপ্রেট করতে পারবো, বুঝতে পারবো যে এটা নিয়ে কী কী বোঝানো হচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো করাই হচ্ছে কি আমাদের ডিজিটাল লজিকের কাজ। ডিজিটাল সিস্টেম হচ্ছে কি এমন একটা ডিভাইস যেটা হচ্ছে কি এই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোকে ম্যানিপুলেট করে আমার ডিজিটাল ডেটাতে কনভার্ট করতে পারে। আর ডিজিটাল লজিক হচ্ছে কি দ্য ডিজাইন অফ সাচ ডিভাইসেস, যেটা হচ্ছে গিয়ে এই লজিকটাকে সে বিল করবে। ফর এক্সাম্পল আমি যেটা ট্রাফিক লাইট ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে চাই, সেটা কি লজিকে কাজ করবে, যে কখন আমার রেড লাইট জ্বলবে, কখন আমার গ্রিন লাইট জ্বলবে, সো এটা কোন লজিকের উপরে এটা ভিত্তিতে কাজ করবে, সেই লজিকটা ডিজাইন করার পার্টই হচ্ছে কি ডিজিটাল লজিক। রাইট? ডিজিটাল বলা হয় বিকজ এটা হচ্ছে আমাদের বাইনারিতে এই জিনিসগুলোকে ডিজাইন করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? সো এই কোর্সটা হচ্ছে কি ওই জিনিসগুলোতে রিলেটেড থাকে। সো প্রথম লেকচার 1 হচ্ছে কি নাম্বার সিস্টেমস অ্যান্ড ক্যালকুলেশন। সো নাম্বার সিস্টেমটা কেন শিখতে হবে, যেহেতু বললাম যে আমরা হচ্ছে কি ডিজিটাল নাম্বার সিস্টেম নিয়ে পরিচিত আমরা হিউম্যানসরা, আর কম্পিউটার কিন্তু ডিজিটাল নাম্বার সিস্টেম করে না, সে হচ্ছে কি বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে মেইনলি ইউজ করে। আর এর বাদেও আরও কিছু নাম্বার সিস্টেম আছে, ফর এক্সাম্পল অক্টাল, যেটা হচ্ছে কি বেজেড, তারপর হেক্সাডেসিমাল যেটা হচ্ছে 16টা ডিজিট থাকে, রাইট? অ্যান্ড এর বাদেও আরও কিছু নাম্বার সিস্টেম এক্সিস্ট করে। তো সেই নাম্বার সিস্টেমসগুলো আমরা দেখব, অ্যান্ড এই নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্সনস কীভাবে করা লাগে সেটা আমরা দেখবো, যে ডেসিমাল থেকে বাইনারি কীভাবে যায়, বাইনারি থেকে ডেসিমাল কীভাবে যায়, সেগুলো আমরা দেখব। অ্যান্ড ফাইনালি বিভিন্ন নাম্বার সিস্টেমের মধ্যে ক্যালকুলেশন কীভাবে হয়। ক্যালকুলেশন বেসিক্যালি বলতে 4টা অপারেশন বোঝায়: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। সো ডেসিমালে তো আমরা এগুলো পারি, বাট বাইনারি মাল্টিপ্লিকেশন কীভাবে করা হয়, হেক্সাডেসিমালে ডিভিশন কীভাবে করতে হয়, রাইট? তো অন্যান্য ডিভিশন, অন্যান্য বেজে আমাদের ক্যালকুলেশনগুলো কীভাবে করা হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে? সো এখানে যেটা বললাম যে আমাদের এখানে আমাদের ফার্স্টেই বলে দেওয়া আছে যে অ্যানালগ আর ডিজিটালের ডিফারেন্সগুলো কী কী। সো আবার যেটা বললাম যে অ্যানালগ ডেটা হচ্ছে বেসিক কন্টিনিউয়াস ডেটা, যে আমাদের অনেকগুলো ডেটা পয়েন্টস থাকে। আর ডিজিটাল হচ্ছে কি ডিসক্রিট ডেটা, যেখানে হচ্ছে বেসিক্যালি আমার জাস্ট দুইটা ভ্যালু থাকে, 0 এবং 1। বাইনারিতে থাকে দুইটা ভ্যালু, 0 and 1। সো আমাদের কাজ হচ্ছে কি এই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। ঠিক আছে? সেখানে যেটা বললাম ডিজিটাল সিস্টেম হচ্ছে কি a combination of devices designed to manipulate physical quantity or information that are represented in digital form। যেটা বললাম ওই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে সেটাকে হচ্ছে গিয়ে ম্যানিপুলেট করা, রাইট? সো ওই যেই ডিভাইসেসগুলো সেটাকে ম্যানিপুলেট করে তাদেরকে আমরা ডিজিটাল সিস্টেম বলি। তারপর এখানে হচ্ছে আমার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, যে ডিজিটাল সিস্টেম ইউজ করার অ্যাডভান্টেজটা কি, কেন আমরা এটা ব্যবহার করব। সো যেটা বলেছিলাম কম্পিউটার মাচ ফাস্টার, সো এটার জন্য আমাদের এটা ইউজ করি। প্লাস ইট ইজ মোর অ্যাকুরেট দেন হিউম্যান ক্যালকুলেশন, সো এটা ইউজ করি। আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেরকম হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে ইজিয়ার ইনফরমেশন স্টোরেজ, স্টোর করতে ইজিয়ার হয়। সো এটা কেন, বিকজ চিন্তা করে দেখেন অ্যানালগ ডেটা যেহেতু অনেকগুলো ডেটা পয়েন্ট থাকে, কন্টিনিউয়াস ডেটা, সো ডেটা পয়েন্টসগুলো অনেকগুলো, সো অনেকগুলো পয়েন্টের ডেটা আমাকে সেভ করতে হতো অ্যানালগের ক্ষেত্রে। বা যখন এটাকে আমি ডিজিটালে নিব, সেই ডিজিটালে কিন্তু সেম ইনফরমেশনটা আমার জাস্ট দুইটা পয়েন্ট হয়, 0 and 1।
রাইট? সো এই জন্য কিন্তু আমার ডেটা পয়েন্টস কম স্টোর করার জন্য ডিজিটালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার স্টোরেজটা কম লাগে। এরপর আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে এটা ইজিয়ার, রাইট? অ্যানালগ ডিজাইনটা যেহেতু অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক বেশি ডেটা পয়েন্টস, কন্টিনিউয়াস ডেটা, ওর থেকে বেড়ে ডিজিটাল যেহেতু আমাদের ডেটা পয়েন্টস কম, সেটা ডিজাইন করতে আমাদের জেনারেলি ইজিয়ার হয়। তারপর হচ্ছে গিয়ে আমাদের ইকোনমিক্যাল, এটা হচ্ছে স্কেলেবিলিটি ব্যাপার, যে আমার স্কেল হচ্ছে যত বড় হবে আমার কম্পিউটারটা বেটার কাজ করতে পারবে কম্পেয়ার টু হিউম্যানস, রাইট? বাট তার মেইন লিমিটেশন একটাই, উইচ ইজ আমার রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো মেইনলি অ্যানালগই হয়, রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু ডিজিটাল আমার ডেটা হয় না। সো আমাদের মেইন কাজটাই হচ্ছে গিয়ে, মেইন স্ট্রাগলটাই হচ্ছে কি ওই অ্যানালগ থেকে ডিজিটালে নেওয়া, এরপরে বাকি পার্টটা কম্পিউটারই হ্যান্ডেল করবে, ঠিক আছে? এই তো এটা এখানে বলে দেওয়া আছে যে কিভাবে লিমিটেশনগুলো ওভারকাম করা হয়, যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের অ্যানালগ ডেটাগুলোকে আমি হচ্ছে গিয়ে ডিজিটালে কনভার্ট করব, কনভার্ট করার পরে সে কম্পিউটার ওই ডিজিটালটাকে প্রসেস করবে, দেন প্রসেস করা শেষ হওয়ার পরে রেজাল্টটাকে ফাইনালি ডিজিটাল থেকে আবার ব্যাক টু অ্যানালগ নেওয়া লাগবে। বিকজ এটা যদি ব্যাক টু অ্যানালগ না নেয় তখন কিন্তু কম্পিউটাররা ঠিকই বুঝবে, বাট আমরা কিন্তু বুঝবো না, রাইট? বিকজ আমরা কিন্তু অ্যানালগ বুঝি, সেজন্য আমাকে ওই ডিজিটালটাকে আবার অ্যানালগ করে এরপরে হিউম্যানসদের ওটা ইন্টারপ্রেট করতে ইজিয়ার হবে, বুঝলাম? সেটাই। সো ডিজিটাল লজিকে বলে দেওয়া আছে, ইজ আ টার্ম ইউজ টু ডিনোট দ্য ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ ডিজিটাল সিস্টেম। সো এই যে একটা সিস্টেম তৈরি করা, একটা রিয়েল লাইফ সিস্টেম তৈরি করা, ফর এক্সাম্পল যেটা বললাম ট্রাফিক লাইট সিস্টেম, রাইট? সো এরকম সিস্টেম ডিজাইন কিভাবে করব, কি লজিকের উপরে এসে কাজটা করবে, সো এটা ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিসকেই হচ্ছে কি আমরা ডিজিটাল লজিক বলি, ঠিক আছে? সো অনেকগুলো কম্পোনেন্টস মিলে, অনেকগুলো লজিক মিলে যে ডিজাইনটা হবে সেটাকে আমরা ডিজিটাল লজিক ডিজাইন বলি। আচ্ছা, সো এই ছিল আমাদের ব্রিফ কোর্সের জন্য। এখন আমাদের অ্যাকচুয়ালি পড়াটা শুরু করি। সো নাম্বার সিস্টেম যেহেতু পড়তেছি, আমাদের প্রথম নাম্বার সিস্টেম যেটাই ফার্স্টে আসে উইচ ইজ ডেসিমাল নাম্বার সিস্টেম, রাইট? সো ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে বেসিক্যালি আমরা যেটা হিউম্যানসরা ছোটবেলা থেকেই পড়ে আসি, উইচ ইজ 0 to 9, রাইট? টোটাল আমাদের হচ্ছে গিয়ে 10টা ডিজিট আছে, 0 থেকে 9। সো এটাকে হচ্ছে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম বলি, রাইট? সো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এখন আমাদের কম্পিউটার তো ডেসিমাল বুঝে না, সো কম্পিউটার হচ্ছে কি সে অন্য অন্য নাম্বার সিস্টেমে কাজ করে। মোস্ট ওয়াইডলি ইউজ হচ্ছে কি আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। সো বাইনারি নাম্বার সিস্টেমে হচ্ছে কি আমাদের ইন টোটাল 2টা ডিজিট থাকে মাত্র। কি কি থাকে? 0 এবং 1। সো 0 and 1, এই দুটো ছাড়া কিছু থাকে না, ঠিক আছে? সেই 0 and 1 সে কাজ করে। এখন 0 and 1 অনেকগুলো অর্থ হইতে পারে, রাইট? সো 0 1 হইতে পারে এটা মানে হচ্ছে কি ইয়াস, এটা মানে হচ্ছে কি নো, রাইট? অথবা এটা হইতে পারে 0 মানে হচ্ছে কি ট্রু, 1 মানে হচ্ছে কি ফলস, রাইট? অথবা আমাদের 0 মানে হইতে পারে হচ্ছে কি অন, অফ, 1 মানে হচ্ছে কি অফ, রাইট? এভাবে অনেকগুলো মিনিং আমরা ইউজ করতে পারি। এখন এটা তো আমাদের জাস্ট দুইটা ডিসিশনের উপরে বেস করতেছে। হোয়াট ইফ আমাদের দুইটার বেশি আমাদের ক্যাটাগরি লাগে, রাইট? যে 3টা ক্যাটাগরি লাগে বা 4টা ক্যাটাগরি লাগে, তখন তো আমার 2টা ডিজিট দিয়ে ইনাফ হচ্ছে না। ডেসিমালের ক্ষেত্রে যেরকম এট আ টাইম আমি 10টা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি, বাট বাইরে তো 2টার বেশি পারে না। তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব? ওটা হচ্ছে কি আমরা জাস্ট নাম্বার অফ ডিজিটটাকে আমি বাড়ায় দিব। নাম্বার অফ ডিজিট বানানোর কি অর্থ বুঝাচ্ছি? ফর এক্সাম্পল ধরেন ডেসিমালের ক্ষেত্রে আমি যদি অ্যাট এ টাইম একটা ডিজিট নিয়ে কাজ করি অ্যাট এ টাইম, তাহলে আমার টোটাল কম্বিনেশন কয়টা হতে পারে? 0, 1, 2, 3 অ্যান্ড আপ টু 9 আমার কম্বিনেশন। সো টোটাল আমাদের 10টা কম্বিনেশন অ্যাভেলেবেল, রাইট? 10টা কম্বিনেশন অ্যাভেলেবেল আছে। তাহলে আমার যদি 10টা থেকে বেশি কম্বিনেশন লাগে তখন আমরা কি করতাম? তখন আমি কি করতাম, অ্যাট এ টাইম 2টা ডিজিট একসাথে ইউজ করতাম, রাইট? তাহলে তখন আমাদের কম্বিনেশন বেড়ে যাবে না? 0 0 0 1 0 2 এভাবে করে 1 0 1 1 1 2 এভাবে করে আলটিমেটলি কি 99 পর্যন্ত আমাদের কম্বিনেশন থাকে। টোটাল তখন কিন্তু আমাদের 100টা কম্বিনেশন অ্যাভেলেবেল, রাইট? অ্যাট এ টাইম আমি 2টা ডিজিট একসাথে কনসিডার করতেছি, রাইট? আরও বেশি ডিজিট লাগে তখন কি করব? আরেকটা ডিজিট বাড়ায় দিব। তখন আমাদের কি হবে? তখন হচ্ছে কি আমাদের 1000টা কম্বিনেশন এসে পড়ে, রাইট? সো আমাদের এই ডিজিটের সংখ্যা বাড়াইলেই কিন্তু আমাদের কম্বিনেশনে বেড়ে যাচ্ছে। সো সেম ওয়েতে আমাদের বাইনারিতে একই কাজ করব, যে বাইনারিতে যদি আমাদের ইউনিক ভ্যালু প্রয়োজন বেশি হয়, 2টার থেকে বেশি হয়, তখন আমি নাম্বার অফ বিটস বাড়াই দিব। সো ডেসিমালের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ডিজিট বলি, বাইনারি ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বিট বলি। সো
বাইনারি ডিজিট যেটা আছে ওই বাইনারি ডিজিটটাকে হচ্ছে আমরা বিট বলি, ঠিক আছে। সো আমি যদি ওয়ান বিট চিন্তা করি যে একটা টাইমে একটা বিট নিয়ে কাজ করব, তাহলে আমার দুইটা কম্বিনেশন হওয়া সম্ভব, 0 এবং 1, ঠিক আছে। যদি আমি একটা টাইম দুইটা করে বিট নেই, তাহলে আমার কি কি কম্বিনেশন হওয়া সম্ভব, 0 0 0 1 1 0 1 1 1, ঠিক আছে। সো যেহেতু আমাদের বাইনারিতে আছেই 0 অ্যান্ড 1, সো 0 1 1 নিয়ে টোটাল এই চারটা কম্বিনেশন করা সম্ভব যদি আমার একটা টাইম দুইটা করে বিট নেই, টোটাল চারটা কম্বিনেশন। যদি আরও বিট বাড়াই দিই, তিনটা করে বিট নেই, তাহলে আমাদের কম্বিনেশন কয়টা হবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। সো ইন টোটাল আমাদের হচ্ছে কি এখানে আটটা কম্বিনেশন পসিবল, রাইট। সো এভাবে করে আমাদের যদি কম্বিনেশন প্রয়োজন বেশি হয়, ইউনিক ভ্যালু বেশি প্রয়োজন হয়, তখন আমি যে কাজটা করব, আমি বিটের সংখ্যাটা বাড়াই দিব, তাহলে আমাদের ওই জিনিসটা সলভ হয়ে যায়। এখন আমাদের কতগুলো বিটের জন্য কতগুলো কম্বিনেশন হয় সেটা আমি হাউ ডু আইডেন্টিফাই, আমার কোনো ফর্মুলা আছে কি না, আছে। যদি প্যাটার্নটা খেয়াল করে দেখেন, প্যাটার্নটা খেয়াল করলে দেখবেন যে আমাদের টোটাল কম্বিনেশন বের করার জন্য আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n। সো 2টা কোত্থেকে আসলো, 2টা আসে যে আমাদের বাইনারি সিস্টেমে জাস্ট দুইটা ডিজিট হয় 0 এবং 1, সেখান থেকে আমার 2 আসছে। আর এনটা কি রিপ্রেজেন্ট করে, এন রিপ্রেজেন্ট করে যে আমি কতগুলো বিট কনসিডার করতেছি। সো আমি যদি 1 বিট চিন্তা করি তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার 1 উইচ ইজ 2। দেখেন আমার দুইটা কম্বিনেশনই ছিল। যদি আমি বিট দুইটা কনসিডার করি, দুইটা বিট, তাহলে কি 2 টু দি পাওয়ার 2 4 আসে, রাইট। যে আমার দুই বিট নিলে আমার টোটাল চারটা পসিবল কম্বিনেশন আমি ক্রিয়েট করতে পারি। যদি আমি একই সাথে বিট তিনটা নিই, তাহলে আমার হচ্ছে গিয়ে টোটাল আটটা কম্বিনেশন ক্রিয়েট করা সম্ভব, রাইট। সেম ওয়েতে আমি যদি টোটাল চারটা বিট নেই তাহলে কতগুলো কম্বিনেশন হবে, সেম ওয়েতে তখন আমাদের টোটাল 16টা কম্বিনেশন হবে, 0 0 0 0 থেকে 1 1 1 1, এই। সো এভাবে করে আমাদের কম্বিনেশন যদি বেশি প্রয়োজন হয়, আমি হচ্ছে কি বিটটা এভাবে বাড়ায় নিব। সো এটি হলো এখানেই দেওয়া আছে যে আমাদের হিউম্যান ডিসিশনস টেন্ড টু বি বাইনারি, ইয়াস নো অন অফ, রাইট, ট্রু ফলস, এভাবে করে। সো এটা হচ্ছে আমি দুইটা ডিসিশন হচ্ছে কি একটা বিট দিয়ে করতে পারি। আর আমার যদি মাল্টিপল ডিসিশন প্রয়োজন হয়, তখন হচ্ছে কি আমাদের বিটের সংখ্যা বাড়াইতে হবে, রাইট। সো এখানে যখন আমাদের চারটা ভ্যালুর জন্য, তখন আমাদের দুইটা ভ্যালুর প্রয়োজন হয়েছে, যে দুইটা করে বিট নেওয়া হয়েছে, 0 0 0 1 1 0 1 1। সো আমি একটা টাইমে যদি দুইটা করে সুইচ নেই, তাহলে দুইটা সুইচ নিলে তো আমাদের চারটা পসিবল পজিশন হইতে পারে, যে আমি দুইটা সুইচই অফ, অফ একটা অন, প্রথমটা অন সেকেন্ডটা অফ, রাইট, দুইটাই অন, রাইট। তো তখন চারটা ডিফারেন্ট কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করতে গেলে তখন আমাদের টোটাল 2 বিট প্রয়োজন হবে, বুঝতে পারলো। সো ওই জিনিসটা এখানে সামারাইজ করে দিছে যে আমার n নাম্বার অফ বিট দিয়ে আমি হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিফারেন্ট ভ্যালু বা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারি। যে n এর ভ্যালু 1 হলে 2 টু দি পাওয়ার 1 বা দুইটা ভ্যালু হয়, n দুইটা বিট নেই তাহলে চারটা ভ্যালু হয়, তিনটা বিট নিলে 8টা, চারটা বিট নিলে 16টা কম্বিনেশন সম্ভব, রাইট। অ্যান্ড সো অন, n এর ভ্যালু যত হবে ততগুলার কম্বিনেশন হবে কত, 2 টু দি পাওয়ার n। আর সেকেন্ড পার্ট হচ্ছে তার ঠিক উল্টাটা, যদি আমি এখন বলি দিই যে আমার এখন 16টা ভ্যালু আছে, তো 16টা ভ্যালু রিপ্রেজেন্ট করতে গেলে আমার কতগুলা বিট প্রয়োজন হবে, রাইট। সো আমার তো বিট প্রয়োজন 4 আসে, রাইট। যেরকম 8টা ভ্যালুর জন্য বিট লাগে 3টা। সো এটা আমি কিভাবে বের করবো, যে আমি একটা র্যান্ডম ভ্যালু দিয়ে বললাম যে এতগুলা কম্বিনেশন জন্য আমার কতগুলা বিট লাগতে পারবে, মিনিমাম কতগুলা বিট লাগবে। তো সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে লগ বেস 2 অফ এম। যে আমি কথার কথা বলে দিলাম যে আমার হচ্ছে গিয়ে টোটাল 32টা ইউনিক ভ্যালু আছে, ঠিক আছে, 32টা কম্বিনেশন আছে বা 32টা ইউনিক ভ্যালু আছে। সো এর জন্য আমার কতগুলা বিট লাগবে, আমার কতগুলা বিট ইউজ করলে আমি এতগুলো কম্বিনেশন বা 32 কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেটা বের করার ওয়ে হচ্ছে গিয়ে লগ বেস 2 অফ এম, তার হচ্ছে গিয়ে সিলিং ভ্যালু। সো লগ বেস 2 অফ এম করলে কত আসবে, লগ বেস 2 অফ 32 করলে আমার আসে 5। তার মানে আমার 32টা কম্বিনেশনের জন্য আমার মিনিমাম হচ্ছে গিয়ে 5টা বিট প্রয়োজন হবে, রাইট। বিকজ আমরা জানি যে 4টা বিট দিয়ে 16টা কম্বিনেশন হয়, 32টা হয় না। সেই জন্য আমাদের 5টা বিট মিনিমাম লাগবে 32টার জন্য। আর এভাবে বের করতে পারি যে 2 টু দি পাওয়ার 5 করলে আমার 32 আসে, ঠিক আছে। সো ওই জিনিসটা এখানে বলে দেওয়া আর কি। সো 32 ভ্যালুর জন্য 5টা বিট, 1024টার জন্য 10টা বিট, রাইট, 100টা ভ্যালুর জন্য 7টা বিট। এভাবে করে আমাদের ওই ফর্মুলাতে বের করতে পারবে।
আচ্ছা, এরপরে আসে আমাদের পজিশনাল নোটেশন। সো এটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট বোঝার জন্য, বিকজ এটাকে ইউজ করেই আমাদের কনভার্সনটা করি, ঠিক আছে? সো পজিশনাল নোটেশনটা মানে কি বোঝায় এটা একটু আগে আসি। সো আপনারা হচ্ছে গিয়ে ছোটবেলায় সবাই হচ্ছে কি জিনিসটা পড়ছেন, যে ধরেন আমি একটা র্যান্ডম ভ্যালু লিখি, ডেসিমাল ভ্যালু 2359, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ডেসিমাল ভ্যালু। সো ডেসিমাল নাম্বার কিভাবে বুঝবো? আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে হচ্ছে কি এভাবে ছোট একটা সাবস্ক্রিপ্ট থাকে। সো এই জিনিসটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি। এই সাবস্ক্রিপ্ট হচ্ছে বেসিক্যালি আমাদের ডিনোট করে তার বেস নাম্বারকে। এটা হচ্ছে আমরা বুঝাই তার বেস নাম্বার, ঠিক আছে? সো এই বেস নাম্বার দেখে আমাকে বুঝতে হবে সেটা কোন বেজে আছে। সো ডেসিমালে আমাদের জানি যে টোটাল 10টা ডিজিট হয়। সো এখানে বেস যদি 10 হয়, এটা মানে একটা ডেসিমাল নাম্বার। সো বাইনারি নাম্বার কিভাবে বুঝবো? বাইনারি নাম্বার যেহেতু ওয়ানস এন্ড জিরোস হয়, সো ওয়ানস এন্ড জিরোস এরকম কিছু থাকবে, অ্যান্ড তার বেস হচ্ছে 2 থাকবে। কেন 2 থাকবে? বিকজ বাইনারি নাম্বার সিস্টেমে থাকেই হচ্ছে কি দুইটা ডিজিট, 0 and 1। সো একটা বেজে যতগুলো নাম্বার থাকে, যতগুলো ডিজিট থাকে, সেটাই হচ্ছে তার বেজ নাম্বার। অ্যান্ড বেজ নাম্বার দেখে আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি উইচ নাম্বার সিস্টেম ইট বিলংস টু, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে আছে। সিমিলারলি আমাদের অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। সো অক্টালের ক্ষেত্রে তার বেস হবে 8, বিকজ তার 8টা ডিজিট থাকে। সো ধর আমি একটা অক্টালের নাম্বার লিখলাম, এটার বেস হবে হচ্ছে কি 8। যদি একটা হেক্সাডেসিমাল নাম্বার চিন্তা করি, ধরেন আমার A5, এটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা নাম্বার, তার বেস হবে 16, বিকজ হেক্সাডেসিমালে 16টা ডিফারেন্ট ভ্যালুস ডিজিট থাকে। এই, আচ্ছা, তাহলে এখন আসি আমাদের পজিশনাল নোটেশন যেটা বলতেছিলাম। সো ছোটবেলায় যেটা পড়ছিলেন যে এই যে নাম্বারটা আছে 2359, সো ছোটবেলায় পড়ছিলেন যে আমাদের লাস্টে যে একদম রাইট মোস্ট ডিজিট, এটার পজিশন আমরা হচ্ছে কি ওয়ান্স বলতাম। এরপরে সেটাকে আমরা বলতাম টেন্স। এরপর এটা হচ্ছে আমরা বলতাম হান্ড্রেডস, রাইট? এরপর এটাকে বলতাম থাউজেন্ডস, তারপরটা বলতাম 10,000s, রাইট? এভাবে করে আমাদের পজিশনগুলো শিখেছিলাম। সো এই যে পজিশনগুলা, এই নোটেশনগুলোকে ইউজ করি হচ্ছে কি আমরা তার ভ্যালুটাকে ডিটারমাইন করি। সো যে জিনিসটা মনে রাখবেন, যে একদম রাইট মোস্ট যে ডিজিটটা আছে, তার একটা পজিশনাল ভ্যালু আছে। পজিশন ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। এরপরে তার লেফটে আমি যত যাব, ততক্ষণ আমার পজিশনের ভ্যালু 1 করে করে ইনক্রিজ হবে। সো রাইট মোস্ট ডিজিটের পজিশন হচ্ছে 0, এরপর লেফটে গেলে এটা 1, তার একটা লেফটে গেলে তার পজিশন 2, ওর লেফটে গেলে তার পজিশন 3, অ্যান্ড সো অন। আস্তে আস্তে পজিশনের ভ্যালু প্লাস করে করে বাড়বে। সো এই ভ্যালুটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি? এটা ভ্যালু ডিটারমাইন করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে সাম অফ digits multiplied by base to the power position। এই ফর্মুলাটাকে ইউজ করে আমার তার ভ্যালুটাকে ডিটারমাইন করা হয়। সো দেখি কিভাবে আসছে এটা। সো এই ফর্মুলা যদি এটার উপরে অ্যাপ্লাই করি, তাহলে আমার ডিজিট হচ্ছে কোনগুলা? এগুলা 2359। পজিশন কোনটা? পজিশন হচ্ছে এটা 0 1 2 3। আর বেস কোনটা? বেস হচ্ছে আমার নাম্বার সিস্টেম কোনটাকে ইউজ করতেছি। সিন্স এটা ডেসিমাল নাম্বার সিস্টেম, আমার বেস হবে হচ্ছে কি 10। তাহলে এখন যদি অ্যাপ্লাই করি, প্রথম এই ডিজিটটায় আসি 2। সো এটা হবে 2 মাল্টিপ্লাইড বাই বেস। ডেসিমালে বেস হচ্ছে কি 10, তাহলে এখানে আমি 10 লিখবো। টু দি পাওয়ার পজিশন, 2 এর পজিশন ছিল 3, তাহলে এখানে আমি পজিশন 3 দিয়ে দিব। এরপর কাজ কি হবে? সিন্স আমাকে বলছে এইরকম সবগুলো ডিজিটের জন্য সাম করতে হবে, তাহলে আমি প্লাস করে দিব। পরের ডিজিটও সেম কেস। সো ডিজিট হচ্ছে কি 3 মাল্টিপ্লাইড বাই বেস হচ্ছে কি 10 টু দি পাওয়ার পজিশন, সো তার পজিশন হচ্ছে কি 2 2, এইভাবে। এরপরে সাম করবো এইটার জন্য। সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, অ্যান্ড ফাইনালি 9 এর ক্ষেত্রেও সেম, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0। সো এটাই বললাম যে ডিজিট মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার পজিশন। সেটা করলে কি আসবে? 10 টু দি পাওয়ার 3 হচ্ছে গিয়ে 1000, সো ইন্টু 2 করলে এটা আসে 2000। 10 টু দি পাওয়ার 2 হচ্ছে গিয়ে 100, সো ইন্টু 3 করলে আসে 300। 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 1 হচ্ছে গিয়ে 10, সেটা আসে 50, অ্যান্ড 10 টু দি পাওয়ার 0 হচ্ছে গিয়ে 1, সো এটা হচ্ছে আলটিমেটলি 9 আসে। সো এটাকে যদি অ্যাড করেন তাহলে কিন্তু আলটিমেটলি 2359ই আসে। সো এই ভ্যালুটা কিন্তু এইভাবেই ব্রেকডাউন হয়ে আসে, তার পজিশনের ভ্যালুটা ধরে ধরেই আসে। বুঝতে পারলাম? সো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করি যে কোনো বেস থেকে আমার ডেসিমালে কনভার্ট করার জন্য, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে পজিশনটা বুঝতে পারছেন কিভাবে পজিশন কাউন্ট করি? আচ্ছা,
সেখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এটা তো আমি একটা হোল নাম্বার দেখালাম, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু দেখাইনি। হোয়াট ইফ আমার এরকম একটা ডেসিমাল ভ্যালু থাকে, ধরেন 43.75, ঠিক আছে? সো তখন তাদের পজিশনের ভ্যালুগুলো কি হবে, পজিশনটা কাউন্ট কিভাবে করব? সো মনে রাখবেন আমাদের যে জিরো থেকে শুরু করতাম, ওই জিরো হচ্ছে কি আমাদের হোল নাম্বারের পোর্শন। সো ডেসিমাল যে পয়েন্টটা আছে, এই যে ডেসিমাল পয়েন্টটা আছে, ডেসিমাল পয়েন্টের ঠিক লেফট থেকে হচ্ছে আমার পজিশন জিরো শুরু হয়। সো এই পজিশন হবে জিরো, এই পজিশন হবে ওয়ান, অ্যান্ড লেফটে যত যাব তত হচ্ছে গিয়ে প্লাস ওয়ান করে করে বাড়বে পজিশন। আর ডেসিমাল পয়েন্টের রাইটে হচ্ছে গিয়ে আমাদের পজিশনগুলো নেগেটিভ হয়। সো তখন হচ্ছে গিয়ে এই পজিশনটা হবে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, এটা হবে মাইনাস টু, অ্যান্ড যত যত রাইটে যাব আমার হচ্ছে কি এক এক করে কমবে। সো মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, অ্যান্ড সো ওয়ান। আর ডেসিমাল পয়েন্টের লেফট হচ্ছে কি জিরো থেকে শুরু হয়, এক এক করে বাড়বে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, অ্যান্ড সো ওয়ান। ঠিক আছে? সো এভাবে করে আমাদের পজিশনগুলোর নোটেশনটা বুঝতে হবে। সেখানে ওই জিনিসটা দেওয়া আছে, ধরেন 2.75। সো 2 এর পজিশন হবে হচ্ছে কি জিরো, 7 এর পজিশন হবে মাইনাস ওয়ান, আর 5 এর পজিশন হবে মাইনাস টু। বুঝতে পারলাম? আচ্ছা, সো এরপরে এসে আমাদের বাকি নাম্বার সিস্টেমে। সো আমরা বাইনারি দেখলাম, বাইনারি বেজ হচ্ছে কি টু, কারণ এখানে আছে দুইটা ডিজিট, জিরো অ্যান্ড ওয়ান। অক্টাল হচ্ছে আরেকটা নাম্বার সিস্টেম, যেটার হচ্ছে গিয়ে বেস এইট। বেস এইট কেন? বিকজ তার হচ্ছে গিয়ে টোটাল আটটা ডিজিট আছে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন পর্যন্ত। আর হেক্সাডেসিমাল আরেকটা নাম্বার সিস্টেম, যেখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল 16টা ডিজিট থাকে, দ্যাটস ওয়াই এটার বেস হচ্ছে গিয়ে 16। সো 16টা কী কী ডিজিট থাকে? জিরো থেকে নাইন, 10টা ডিজিট থাকে সেম এজ ডেসিমাল, বাট 11 থেকে 15 যে আরও এক্সট্রা আমার 6টা ডিজিট আছে, সেগুলো হচ্ছে আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, এগুলোকে আমরা লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? সো এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ লিখছে, তার মানে আমার এ মানে হচ্ছে কি 10 বুঝাচ্ছে, বি মানে 11 বুঝাচ্ছে, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, অ্যান্ড এফ মানে 15। রাইট? লেটার্সটা কেন ইউজ করা হয়? বিকজ আমাদের কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমে 10কে কিন্তু কোনো আলাদা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি না। 10কে আমরা কি ইউজ করি? 1 আর 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, উইচ ইজ অলরেডি ইন দ্য নাম্বার সিস্টেম। সো 10 এর জন্য কিন্তু আমি কোনো নতুন কোনো ডিজিট ইউজ করি না, ওই 1 আর 0 এর কম্বিনেশনটা দিয়ে 10 ইউজ করি। বাট হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু আমার 10 এর জন্য ডিফারেন্ট নাম্বার সিস্টেম লাগবে, বিকজ তার ইউনিক ভ্যালু আসে 16টা। সো তখন 10 কিন্তু আমি 1 0 রিপ্রেজেন্ট করবো না, এর জন্য আমাদের হচ্ছে ইউনিক নতুন কোনো ভ্যালু লাগবে। সে কারণেই আমি হচ্ছে এখানে লেটার্স ইউজ করেছি, যে এ মানে হচ্ছে কি 10, বি 11, অ্যান্ড সো ওয়ান আপ টু এফ, এফ হচ্ছে কি 15 পর্যন্ত ডিনোট করে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি মোস্ট ওয়াইডলি ইউজ নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাট এদের বাইরেও অন্য অন্য নাম্বার সিস্টেম এক্সিস্ট করে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের হচ্ছে গিয়ে বাইনারির বেস হচ্ছে গিয়ে টু, তার নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে জিরো অ্যান্ড ওয়ান। তারপর হচ্ছে গিয়ে অক্টালের ক্ষেত্রে আমাদের তার বেস হচ্ছে গিয়ে এইট, তার নাম্বার হচ্ছে গিয়ে টোটাল আটটা, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। রাইট? এরপর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের বেস 16, তার হচ্ছে কি জিরো থেকে আমার 9 10টা, এরপর হচ্ছে কি এ বি সি ডি ই এফ, এই। আর এর বাদেও আরো কিছু নাম্বার সিস্টেম থাকতে পারে, ফর এক্সাম্পল তো সেগুলো হচ্ছে গিয়ে বললাম বেস 9। আর বেস 9 এর নাম্বার সিস্টেমে কতগুলো ভ্যালু থাকবে? জিরো থেকে আমার 8 পর্যন্ত হচ্ছে কি আমাদের নাম্বার থাকবে। যদি বলি একটা বেস 5 এর নাম্বার, তাহলে বেস 5 নাম্বার সিস্টেমে আমার কতগুলা কতগুলা আমার ইয়া থাকবে, ডিজিট থাকবে? টোটাল 5টা ডিজিট থাকবে, জিরো থেকে 4। তাহলে যদি প্যাটার্নটা খেয়াল করেন, আমার যদি একটা র্যান্ডম বেস বলে উইচ ইজ বেস আর, তাহলে তার রেঞ্জ হবে হচ্ছে গিয়ে জিরো টু আর মাইনাস ওয়ান। খেয়াল করে দেখেন, বাইনারি ক্ষেত্রে আমার বেস ছিল টু, তার রেঞ্জ হবে জিরো থেকে টু মাইনাস ওয়ান উইচ ইজ ওয়ান। রাইট? সো এর রেঞ্জ আসবে হচ্ছে গিয়ে জিরো টু, বেসের ভ্যালু হচ্ছে কি টু, তার মানে টু মাইনাস ওয়ান করলে আসে হচ্ছে গিয়ে জিরো টু ওয়ান। রাইট? অক্টালের ক্ষেত্রে তার বেস ভ্যালু হচ্ছে এইট, সো তার রেঞ্জ কি হবে? জিরো টু এইট মাইনাস ওয়ান উইচ ইজ সেভেন। হেক্সাডেসিমালের বেস হচ্ছে কি 16, তার রেঞ্জ হবে হচ্ছে কি জিরো টু সিক্সটিন মাইনাস ওয়ান, 15। দেখেন 15 পর্যন্তই ছিল।
বেস 9 এর ক্ষেত্রে তাহলে কি হবে 0 to 9 minus 1 which is 8, বেস 5 এর ক্ষেত্রেও কি হবে 0 to 5 minus 1 4। সো দেখেন 0 থেকে 4 পর্যন্ত কিন্তু তার ডিজিট। সো যে কোনো নাম্বার সিস্টেমে যদি বেস আর হয় তার রেঞ্জ হচ্ছে কি 0 to r minus 1। তাহলে পজিশনটা বুঝতে পারলাম, রেঞ্জটা বুঝতে পারলাম সবাই। আচ্ছা স্যার ওই পেজটায় আরেকবার একটু যাওয়া যায়? এটাতে, না স্যার, এটা না, আপনি যে যে লিখেছিলেন। এটাতে জি স্যার। আচ্ছা কোন কোশ্চেন আছে? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে কোশ্চেন যদি না থাকে তাহলে পরে মুভ অন করি। সো এটা আমরা পরে দেখবো, এটা এখন না দেখলেই হয়। এটা হচ্ছে বেসিক্যালি আমার দেখানো যে আমার একই নাম্বারটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে। সো ডেসিমালে ধরেন 8, সো ডেসিমালের 8 আমার অক্টালে লিখতে হয় 10, বাইনারিতে আমরা লিখি 1000, আবার হেক্সাডেসিমালে লিখি 8। সো একই নাম্বার ডিফারেন্ট নাম্বার সিস্টেমে ডিফারেন্টভাবে লেখা লাগে, রাইট? সো এটা যখন আমরা কনভার্সন দেখবো তখনই আমাদের এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা সো এখন আসি আমাদের কনভার্সনের ক্ষেত্রে। সো কনভার্সনটা কেন লাগে, যেটা বললাম আমাদের এক এক সিস্টেম এক এক নাম্বার সিস্টেম বুঝে, রাইট? হিউম্যানসের ডেসিমাল বুঝে, কম্পিউটার বাইনারি বুঝে, কিছু কিছু জায়গায় অক্টাল প্রয়োজন, কিছু কিছু জায়গায় হেক্সাডেসিমাল প্রয়োজন, রাইট? যেরকম আমাদের মেমোরি যে র্যামের যে মেমোরি লোকেশনগুলো সেগুলো কিন্তু হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? সো এক এক জায়গায় এক এক নাম্বার সিস্টেম লাগে। সো সেই জন্য আমাদের কনভার্সনটা লাগে, সো দ্যাট আমরা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেম এনে এটাকে ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারি। সো আমাদের এই জন্যই কনভার্সনগুলো শিখতে হবে। কনভার্সনগুলো হচ্ছে কি দুই রকম হয়। একটা হচ্ছে কি আমাদের বেস আর থেকে ডেসিমাল, এটা মানে হচ্ছে কি আমার যে কোনো র্যান্ডম বেস থেকে ডেসিমালে আমি কনভার্সন কিভাবে করব, ঠিক আছে এটা। আর সেকেন্ড হচ্ছে কি আমি ডেসিমাল থেকে যে কোনো র্যান্ডম বেসে আমি কনভার্ট করতে যাচ্ছি, সেটা কিভাবে করব, ঠিক আছে? সো আমরা দুইটাই দেখব, ঠিক আছে? আচ্ছা সো আমরা একটা সিঙ্গেল বেস দিয়ে দেখি, দেন ওটা দেখলে আমরা বাকিগুলো ইজিলি পারবো, ঠিক আছে? কারণ আমাদের প্রসেস সবগুলোর জন্য সেম, জাস্ট হালকা একটা চেঞ্জ থাকবে। তো ফার্স্টে আসি প্রথমটাতে, যে বেস আর টু ডেসিমাল। সো ফর এক্সাম্পল আমি বললাম যে আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। সো একটা বাইনারি নাম্বার চিন্তা করেন, ফর এক্সাম্পল 101, রাইট? এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। কিভাবে বাইনারি নাম্বার বুঝবো, তার একটা সাবস্ক্রিপ্ট থাকবে which indicates is বেস নাম্বার। সো বেস হচ্ছে কি বেসিক্যালি আমার একটা নাম্বার সিস্টেমে কতগুলো ডিজিট আছে। সো বাইনারিতে 2টা ডিজিট থাকে, অক্টালে 8টা, ডেসিমালে 10টা, হেক্সাডেসিমালে 16টা, রাইট? এন্ড সো অন। সো আমার এখন বললো যে একটা বাইনারি নাম্বার দিয়ে দিল, আমাকে বললো যে কনভার্ট দিস নাম্বার ইনটু ডেসিমাল নাম্বার সিস্টেম। সো আমার ডেসিমালে এটাকে কনভার্ট করতে বললো, সেটা কিভাবে করব? সো মনে রাখবেন আমার বেস আর্ট থেকে যে কোনো বেস থেকে ডেসিমাল কনভার্ট করার জন্য উই ইউজ দ্য ফর্মুলা যেটি একটু আগে দেখিয়েছিলাম, যে সাম অফ ডিজিটস ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তাহলে এটা যদি এখানে অ্যাপ্লাই করি এটাতে, তাহলে কি আসে দেখি। সো আমার ডিজিট এখানে 3টা দেওয়া আছে 101, রাইট? সো প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে সবগুলো ডিজিটে পজিশন লিখে ফেলবেন। সো এটা একটা হোল নাম্বার, তার মানে আমার রাইট পোস্ট ডিজিটের পজিশন হচ্ছে কি 0, এর পজিশন হচ্ছে কি 1, এর পজিশন হচ্ছে কি 2, ঠিক আছে? এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করি। সো যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করলেই হয়। সো আমি যদি এই 1 থেকে শুরু করি, দিস ইজ মাই ফার্স্ট ডিজিট, তাহলে 1 ইন্টু কি হবে বেস টু দি পাওয়ার পজিশন। এখন আপনারা বলেন তো এখানে বেসের ভ্যালু কি হবে, পজিশনের ভ্যালু কি হবে? কি হওয়া উচিত এখানে? খেয়াল করে দেখেন, আমি যখন এটা ফার্স্টে দেখাইছিলাম ফর্মুলাটা, সো এই ফর্মুলাতে আমি কি ইউজ করেছিলাম, এই ছিল আমাদের ডিজিটগুলো 2359। তাহলে এখানে দেখেন আমি ইউজ করেছিলাম বেস 10 আর পজিশন 3। তাহলে 10টা কেন ইউজ করেছিলাম এখানে বেসগুলো, বিকজ দিস ওয়াজ আ ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার বেস 10 হয় এই জন্য এখানে 10 ব্যবহার করেছি। আর পজিশন তো যেটা মার্ক করে লিখেছিলাম ওই পজিশনে লিখেছি। তাহলে এখন এখানে বলেন সেম ওয়েতে, তাহলে এখানে আমার বেস কি হবে, পজিশন কি হবে? স্যার বেস 2 হবে। এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়, যে আমি যেহেতু বাইনারি থেকে কনভার্ট করছি, সো বাইনারি বেস যেহেতু 2, আমি এখানে বেজের ভ্যালু 2 ইউজ করব। আর তার পজিশন আমি এখানে 2 লিখে নিয়েছিলাম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হবে।
আর যেহেতু আমাকে সাম করতে হবে সবগুলোর জন্য, সো প্লাস পরের ডিজিট হচ্ছে কি 0, তো 0 ইন্টু এরো বেস 2 বেস, তার পজিশন হচ্ছে কি 1, টু টু দি পাওয়ার 1, এরপরে প্লাস ফাইনালি লাস্ট ডিজিট হচ্ছে কি 1, সো 1 ইন্টু তারও বেস 2, তার পজিশন হচ্ছে কি 0, সো টু দি পাওয়ার 0। তাহলে এটা করলে কি আসে, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, 4 ইন্টু 1 করলে 4, 0 ইন্টু যেটাই করি 0ই আসবে, আর 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সো 1 ইন্টু 1 করলে 1 আসবে, সো আলটিমেটলি এটার ভ্যালু আসে 5। তার মানে আমার হচ্ছে গিয়ে এই যে আমি ভ্যালুটা কনভার্ট করলাম, সো 101 ইন বাইনারি মিনস 5 ইন ডেসিমাল। সো আমার হচ্ছে গিয়ে 101 হচ্ছে গিয়ে ডেসিমালের 5। অ্যান্ড দেখেন এটা যদি আমরা একটু স্লাইডে গিয়ে দেখি যে আমার ডেসিমালে যে ভ্যালু 5 ছিল এটা কিন্তু আমার 101ই আসে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কনভার্সন করি, যে যে কোনো বেস থেকে ডেসিমালে কনভার্ট করা। বুঝতে পারলাম। সো আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন এবার একটা আমি হেক্সাডেসিমালের নাম্বার নিই, ধরেন A3, ধরেন সি, এটা একটা হেক্সাডেসিমালের নাম্বার। ঠিক আছে, এটাকে আমি বললাম কনভার্ট দিস নাম্বার টু ডেসিমাল। তাহলে কিভাবে করব বলেন তো, ফার্স্ট স্টেপটা কি হবে? প্রথম স্টেপ হবে আমার পজিশনগুলো আইডেন্টিফাই করা, রাইট? সো পজিশনগুলো কি করব, রাইট মোস্ট থেকে আমি 0 দিয়ে মার্ক করব, সি হচ্ছে কি 0, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 2। তারপরে কাজ হচ্ছে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এগেইন। তাহলে আমার কি হবে, ফার্স্ট হবে এ, এখন এর জায়গায় আমি কি লিখবো, এখানে কি আমি এ লিখবো? এ তো কোনো নাম্বার না, তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? স্যার 10 লিখবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। হেক্সাডেসিমালের ক্ষেত্রে মনে রাখবেন যদি যখন লেটার্স থাকবে তার ইকুইভ্যালেন্ট নাম্বারটা লিখবেন। এ হচ্ছে কি 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। সো এরকম লেটার্স থাকলে তার করেসপন্ডিং ভ্যালুটা বা ডেসিমাল ভ্যালুটা ইউজ করবেন। আচ্ছা, ইনটু কি ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। সো এখন এটার বেস কত, 16, তাহলে আমি বেসের জায়গায় 16 লিখবো, পজিশন হচ্ছে কি 2, সাম করব পরেরটার সাথে, 3 আছে, সো 3 ইন্টু বেস হবে 16, পজিশন হবে 1, অ্যান্ড সি হচ্ছে গিয়ে 12, সো 12 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। দেন এখানে ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা আসে সেটাই লিখবে। সো এখানে জাস্ট ডিফারেন্সটা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে কি আমার বেইজের ক্ষেত্রে, যে আমি কোন বেস থেকে কনভার্ট করব সেই অনুযায়ী আমার বেজের ভ্যালুটাকে আমার চেঞ্জ হবে। বাকিগুলো কিন্তু আমার ডিজিট আপ পজিশন অ্যাজ ইউজুয়াল সেম থাকবে, জাস্ট আমার এই বেজের ভ্যালুটা কি আমার চেঞ্জ হয়, ইট ডিপেন্ডস আমি কোন বেজ নাম্বার থেকে আমি ডেসিমালে কনভার্ট করছি। সো আমার এখানে যে বেজ আর টু ডেসিমাল ছিল, এই আর এর ভ্যালুটাই হচ্ছে কি আমার বেজের সমান। বাইনারির ক্ষেত্রে 2, অক্টালের ক্ষেত্রে 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16, অন্য কোনো বেস থাকলে অন্য কোনো বেজের নাম্বার হবে। যদি প্রশ্ন এরকম থাকে যে আমার এরকম একটা নাম্বার দিল, এটা হচ্ছে একটা বেস 7-এর নাম্বার, এটাকে ডেসিমালে কনভার্ট করো, সো তখন আমি এখানে বেজের জায়গায় 7 ইউজ করব। যদি আমার এরকম থাকে একটা হচ্ছে কি এটা বেস 3, তো তখন আমি 3 ইউজ করব, রাইট? সো যেই বেস দিয়ে দিবে ওই বেজের ভ্যালুটা ইউজ করব। আচ্ছা, সো এগুলো সবগুলো হোল নাম্বারের কেস ছিল, রাইট? যদি আপনার ফ্র্যাকশনাল ভ্যালু দেয়, ধরেন এরকম একটা ভ্যালু দিল 101.0110, তখন কি হবে, তখন হচ্ছে জাস্ট পজিশনগুলো একটু দেখে নেবেন, যে আমার ডেসিমাল পয়েন্টের লেফট থেকে আমরা পজিশন 0 শুরু করি, 0 1 2, আর ডেসিমাল পয়েন্টের রাইট থেকে নেগেটিভ পজিশন হয়, সেটা হবে -1, -2, এটা হবে -3, এটা হবে -4। এরপরে ফর্মুলা অ্যাপ্লাই করবেন অ্যাজ ইউজুয়াল। সো 1 ইন্টু, যেহেতু বাইনারি এটা পেয়ে যাবে 2, সো 2 টু দি পাওয়ার 2, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, অ্যান্ড ফাইনালি 0 ইন্টু 2 টু দি পাওয়ার -4। এরপর একটা ক্যালকুলেটর বসে যেটা আসে ওটি হচ্ছে আমার ডেসিমাল ভ্যালুটা। ফাইন। আচ্ছা, এর একটা জিনিস বলে দিই, 260 কোর্সে আপ টিল মিড টার্ম, মিডের পরে ডিরেকশন আলাদা দিব, বাট আপ টিল মিড টার্ম আপনাদের প্রত্যেকটা স্টেপ দেখাইতে হবে। যে কোনো প্রবলেমে, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বলুন, সবগুলো স্টেপস দেখাবেন। যতটুক সিম্পল স্টেপই হোক না কেন আমাকে দেখাতে হবেই, মাস্ট। কারণ ওয়ার্কিংসের জন্য কিন্তু একটা মার্কস ক্যারি করে। সো আমরা হচ্ছে কি এই জিনিসটা দেখতেছিলাম বেজ আর থেকে ডেসিমাল। সো আমাদের এই যে কনভার্সনটা আছে, এই কনভার্সনটা কিন্তু চাইলে বাইনারি থেকে ডেসিমাল ক্যালকুলেটরে ডাইরেক্ট করা যায়, আমি জানি করা যায়, রাইট? বাট আপনারা কিন্তু ডাইরেক্ট যদি করে দেন আপনারা কিন্তু ফুল মার্কস পাবেন না।
সো আপনাদের হচ্ছে এইভাবে আমাদের ওয়ার্কিং শো করেই দেখাইতে হবে। ক্যালকুলেশন বলেন, কনভার্সন বলেন, এভরি সিঙ্গেল থিং আমাদের প্রত্যেকটা স্টেপ শো করতে হবে খাতায়। খাতায় সবগুলো ওয়ার্কিং না দেখালে আমাদের মার্কস কাটা যাবে। সো মনে রাখবেন মিড পর্যন্ত সবগুলা কনভার্সন দেখাবেন, যতটুক সিম্পলি হোক না কেন তাও দেখাবেন। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন প্রত্যেকটা স্টেপ শো করতে হবে। তাহলে ক্লিয়ার কিভাবে আমাদের যে কোনো বেজ আর্ট থেকে ডেসিমাল কনভার্ট করতে হবে, কিভাবে বেসিক্যালি এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? ওকে, ফাইন, নাই। তাহলে যেটা বলেছিলাম, এখানে ফর্মুলাতে জাস্ট চেঞ্জটা কোথায় আসবে, এই বেজে ভ্যালুটাতে। যেই বেস থেকে কনভার্ট করতে বলবে ওই বেজে ভ্যালুটাই আমি ইউজ করবো। 8 থাকলে 8, 5 থাকলে 5, 16 থাকলে 16। আচ্ছা, ওকে, তাহলে আমাদের প্রথম টাইপ অফ কনভার্সন আমরা দেখে ফেললাম। এরপর আমরা সেকেন্ডটা দেখবো, উইচ ইজ উল্টাটা, যে আমাকে এখন ডেসিমাল দিয়ে দিবে, বেজ আরে কনভার্ট করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। আচ্ছা, সো ডেসিমাল, ডেসিমাল একটু ধর আমি বাইনারি আগে দেখাই। সো একটা দেখালেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো ধরেন আমি একটা ভ্যালু বলে দিলাম 43.3125, দেখাচ্ছি বিকজ স্লাইডে এটাই দেওয়া আছে, সো বুঝতে ইজি হবে। So, এটা বললাম আমাকে এখন বাইনারিতে কনভার্ট করে দাও। এটা কিভাবে করা যায়, ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ডেসিমাল থেকে যে কোনো বেজ নেওয়ার সময় আমার হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট মেথড আছে। দুইটা ডিফারেন্ট বলতে কি বোঝাচ্ছি, আমার একটা হচ্ছে গিয়ে হোল নাম্বার পোর্শন আছে, ইন্টিজার পোর্শন যেটাকে বলি, আর হচ্ছে ডেসিমাল পয়েন্টের আগে যেটা, আর ডেসিমাল পয়েন্টের পরে যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন পার্ট বলি, ঠিক আছে? সো আমাদের দুইটা ডিফারেন্ট পার্ট হয়। সো হোল নাম্বার পার্ট, ফ্র্যাকশন পার্ট। সো হোল নাম্বার পার্টটা কনভার্ট করার একটা ওয়ে আছে, আর ফ্র্যাকশন পার্টটা কনভার্ট করার জন্য আরেকটা ওয়ে আছে। সো দুইটা কিন্তু সেম মেথডে করি না, ঠিক আছে? এই জন্য আমাদের দুইটা ডিফারেন্ট মেথড। সো হোল নাম্বার পার্টটা কিভাবে করি, এটাকে হচ্ছে আমরা বলি রিপিটেড ডিভিশন বাই বেজ আর। আর ফ্র্যাকশনটা কিভাবে কনভার্ট করি, রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই বেজ আর, ঠিক আছে? সো হোল নাম্বার পার্টটা কনভার্ট করার জন্য আমাকে ডিভিশন করতে হবে রিপিটেডলি বাই বেজ আর ফ্র্যাকশন পার্টটা কনভার্ট করার জন্য আমাকে রিপিটেডলি মাল্টিপ্লিকেশন করতে হবে বাই বেজ। এখন যে বললো যে বাই বেজ মানে কি বোঝাচ্ছে, তো আমাকে কাকে দিয়ে ডিভাইড করতে হবে, ডিপেন্ডস করবে আমি কোন বেজে কনভার্ট করতে যাচ্ছি। আমাকে যে বেজ আরে কনভার্ট করব, যেই বেজে কনভার্ট করব সেই বেজ দিয়ে আমাকে ডিভাইড করতে হবে অথবা মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু আমাকে এই এক্সাম্পলে বাইনারিতে কনভার্ট করতে বলেছে, বাইনারি বেজ হচ্ছে কি 2, তার মানে আমার এই 43কে হোল নাম্বার পার্টকে আমি 2 দিয়ে বারবার ডিভাইড করব, আর এই ফ্র্যাকশন পার্টটাকে আমি 2 দিয়ে বারবার মাল্টিপ্লাই করব, ঠিক আছে? যদি আমার এখানে 2 না বলে আমাকে এটা হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলতো, তাহলে আমার রিপিটেড ডিভিশনটা বারবার আমি 16 দিয়ে ডিভাইড করতাম, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি বারবার 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম। সো কোন বেজে মাল্টিপ্লাই করবো দ্যাট উইল ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেন, যে আমাকে কোন বেজে কনভার্ট করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি তার এই পার্টটা কিভাবে করবো, আগে হোল নাম্বার পার্টটা দেখি। সো হোল নাম্বার আমার ছিল 43, রাইট? সো 43কে আমি এখন আমাকে ডিভাইড করতে হবে 2 দিয়ে। সেটা কিভাবে করবি একটু দেখি। সো 2 দিয়ে ডিভাইড করলে আমার কত আসবে কোশ্চেন্ট, নিয়ারেস্ট ভ্যালু কোনটা 43 এর জন্য? 43 তো পাওয়া যায় না, 42 পাওয়া যায়। সো 2 ইন্টু 21 করলে আমরা 42 পাই, 42 পাই, আর আমাদের রিমাইন্ডার থাকে 1। সো আপনাদের কাজ হবে এই যে রিমাইন্ডারটা পাবো, রিমাইন্ডারটা এভাবে পাশে লিখে ফেলা, ঠিক আছে? বিকজ আমাদের রিমাইন্ডারটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে 221 যে 42 আসে, রিমাইন্ডার 1, ঠিক আছে? এরপর আমার ডিভিশন শেষ? না, আমাকে কিন্তু বলেছিল রিপিটেড ডিভিশন, তার মানে কি বারবার ডিভাইড করতে থাকতে হবে। তাহলে এটাকে আমি আবার 2 দিয়ে ডিভাইড করব। তাহলে এবার কত আসবে, 2 10s are 20, তাহলে এগেইন রিমাইন্ডার 1 আসবে। এগেইন আবার ডিভাইড করব, 2 5s are 10, এখন আমার কোনো রিমাইন্ডার নাই, সো ওখানে 0। এরপর কি হবে, 2 2s are 4, তাহলে রিমাইন্ডার আসে 1। আবার ডিভাইড করব, 2 1s are 2, রিমাইন্ডার আসে 0। আবার ডিভাইড করব, এখন কি করব, আর তো 2 তো 1 দা ভাগ হয় না, তাহলে 2 0s are 0, রিমাইন্ডার হবে 1, ঠিক আছে? এরপর কি ডিভাইড করব? না, এই যে রিপিটেড ডিভিশন, তাহলে কখন স্টপ করব,
স্টপ আমরা করব যখন আমাদের এই যে কোশ্চেনগুলো আছে 21 10 5 7, এই কোশ্চেনটা যতক্ষণ পর্যন্ত আমার জিরো হবে না ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে ডিভিশনটা কন্টিনিউ হবে। কোশ্চেন যখনই জিরো হয়ে যাবে তখনই আমাদের ডিভিশন উইল স্টপ। ঠিক আছে, সো কোশ্চেন যতক্ষণ পর্যন্ত জিরো হবে না আমি এভাবে ডিভাইড করতেই থাকবো, অ্যান্ড প্রত্যেক স্টেপে আমি রিমাইন্ডারগুলো এভাবে পাশে লিখে নিব। ঠিক আছে, সো ডিভিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে কাজটা হবে এই যে আমি রিমাইন্ডারগুলো পাশে লিখেছিলাম এগুলাই হচ্ছে আমার বাইনারি ভ্যালুটা, এখন এটাকে আমার সাজায় লিখতে হবে। তো সাজায় লেখার সময় মনে রাখবেন এই যে পজিশনটা এটাকে হচ্ছে আমরা বলি এমএসবি পজিশন, এটাকে হচ্ছে আমরা বলি এলএসবি পজিশন। সো এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে তার সিগনিফিকেন্স সবচেয়ে কম, আর এমএসবি হচ্ছে তার সিগনিফিকেন্স সবচেয়ে বেশি। So, আমাদের কাজ হবে এই যে রিমাইন্ডারগুলো লিখলাম এটা হচ্ছে কি আমার নিচের থেকে উপরে আমাকে সাজায় লিখতে হবে। অর্ডারটা মনে রাখবেন নিচ থেকে উপরে। তাহলে আমার এটাকে যদি আমি অর্ডারে সাজায় লিখি তাহলে কি আসবে 101011, তার মানে এটা আসবে হচ্ছে আমার 43 এর যে ডেসিমাল ভ্যালুটা এটা বাইনারিতে কি আসবে 101011। এই এটা ছিল নিচে, এই যে এখানে ছিল নিচে, আর এই 11 ছিল সবচেয়ে উপরে। সো নিচ থেকে উপরে এভাবে আমি সাজায় লিখবো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের 43 এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু 101011। প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছি? এই যে repeated division by 2. So to convert a whole number to binary, use a successive division by 2 until the quotient is 0. So 2 দিয়ে ডিভাইড করব যতক্ষণ পর্যন্ত আমার কোশ্চেনটা জিরো না হয়, আর রিমাইন্ডার যে পাশেগুলো ছিল সেগুলো আমি নিচের থেকে উপরে সাজায় নেব। ক্লিয়ার এটা? এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে গিয়ে 43 হোল নাম্বার পার্টটা কনভার্ট হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে গিয়ে এই পার্টটা বের করা। ঠিক আছে, সো 0.3125, সো 0.3125 এইটা হচ্ছে গিয়ে আমি ডেসিমালটাকে আমি হচ্ছে গিয়ে বাইনারিতে নিব। ঠিক আছে, সো এখন আমাদের ফ্র্যাকশন পার্টটা কিভাবে কনভার্ট করব? সো খেয়াল করে দেখেন ফ্র্যাকশন পার্টে আমাদের বলেছিল যে রিপিটেডলি মাল্টিপ্লিকেশন করতে হবে বাই বেজার, যেহেতু বাইনারিতে কনভার্ট করব আমার মাল্টিপ্লিকেশনটা করতে হবে 2 দিয়ে। সো 2 দিয়ে আমি এটাকে বারবার মাল্টিপ্লাই করব। তাহলে এটা একটু প্রসেসটা দেখি, যেহেতু এটা প্রসেস একটু ডিফারেন্ট। কীভাবে করবো? প্রথমে আমি শুরু করব মাল্টিপ্লিকেশন দিয়ে। সো 0.3125কে নিয়ে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? সেখান থেকে স্লাইডটা ফলো করি তাহলে ক্লিয়ার হবে। সো যদি ক্যালকুলেটর আপনারা 0.3125 ইন্টু 2 করেন এটার ভ্যালু আসে 0.625। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আসবে 0.625। আচ্ছা, এটা লেখার পরে কাজটা কি হবে খেয়াল করে দেখেন। এটা লেখার পরে আমার ডেসিমালের পয়েন্টের আগে যে ভ্যালুটা আছে এটাকে আমি হচ্ছে কি আলাদা করে লিখব। যেরকম ডিভিশনের ক্ষেত্রে আমরা রিমাইন্ডারটাকে আলাদা আলাদা করে লিখতাম প্রত্যেক স্টেপে, যে আমাদের রিমাইন্ডারগুলো আলাদা করে লিখতাম, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই ডিজিটটাকে আলাদা করে লিখতে হবে, অ্যান্ড এটাকে হচ্ছে কি আমরা ক্যারি বিট বলি আর কি। ঠিক আছে, সো ক্যারিটাকে আমি আলাদা করে লিখে নিব। তাহলে এই জিরোকে আমি আলাদা লিখবো, আর রিমেনিং যে ফ্র্যাকশন পোর্শনটা আছে 0.625 এটাকে আমি আবার নিচে এনে মাল্টিপ্লাই করব। যেহেতু আমাকে বলেছিল রিপিটেড মাল্টিপ্লিকেশন, এটাকে নিয়ে আমি আবার মাল্টিপ্লাই করব, কন্টিনিউয়াসলি এভাবে করতে থাকবো। তাহলে এবার আমি যদি 0.625কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 0.625কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1.25 আসে। তাহলে এখানে আমি লিখবো 1.25। লেখার পরে কি করব? আমার এগেইন সেম কাজটা, ডেসিমাল পয়েন্টের আগে যে ডিজিটটা সেটাকে আমি এখানে আলাদা করে লিখে নিব। দেন কি করতে হবে? এগেইন রিমেনিং ফ্র্যাকশন যে পোর্শনটা আছে 0.25 সেটাকে নিয়ে আমি আবার মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে 0.25 ইন্টু 2 করলে কি আসবে? 0.5 আসবে, রাইট? সো এখানে আমি কি করব? এই জিরোটাকে আমি হচ্ছে এখানে লিখবো, এই জিরোটা এখানে লিখবো, আর আমাদের রিমেইনিং যে ফ্র্যাকশনটা আছে 0.5 সেটাকে আমি আবার নিচে এনে আবার মাল্টিপ্লাই করব। এখন 0.5 ইন্টু 1 করলে কি আসে? 1.0। সো তখন আমার কাজ হবে এই ওয়ানটাকে এভাবে লেখা, অ্যান্ড ফাইনালি আমার রিমেইনিং পোর্শনটা কত? পরের স্টেজ যেটা যাবে সেটা হচ্ছে গিয়ে 0, রাইট? সো এখন খেয়াল করে দেখেন এই যে আমাদের ফ্র্যাকশন পার্টটা, সো ফ্র্যাকশন পার্ট যখন আমার 0 হয়ে যাবে
দ্যাট ইজ ওয়েন মাই মাল্টিপ্লিকেশন উইল স্টপ। সো ডিভিশনের ক্ষেত্রে, রিপিটেড ডিভিশনের ক্ষেত্রে, হোল নাম্বারের ক্ষেত্রে যখন আমাদের কোশ্চেনটা ভ্যালু জিরো হয়ে যায় তখন আমাদের ডিভিশন স্টপ হইতো। আর রিপিটেড মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যখন আমাদের ফ্র্যাকশন পার্টটা জিরো হবে তখন আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন আমরা স্টপ করে দেব। ঠিক আছে, দ্যাটস ইট। সো আমাদের মাল্টিপ্লিকেশন শেষ। এখন আমার কাজ কি হবে, এই যে ক্যারি বিটগুলো পাশে লিখেছিলাম এদেরকে সাজায় এদেরকে সাজায় লেখা। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেকে ভুল করে। স্যার জি। স্যার ওই ক্যারি বিটের ওখানে হুম, ওইখানে যদি স্যার মানে এখানে তো 0.625 নাম্বার আছে ধরেন, হ্যাঁ। তো এখানে যদি মানে ওয়ান ওয়ান 10.625 এরকম যদি একটা নাম্বার থাকে, হুম, তো তখন ক্যারি বিটটা কি স্যার ওই দুইটা নাম্বারই বসবে 10? ইউজুয়ালি বসবে না, আমাদের টু দিন মার্ক করে ইউজুয়ালি একটাই আসবে, ও দুটো আসবে না। ঠিক ঠিক আছে। আছে, ওভাবে এটা বানানো হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে হচ্ছে গিয়ে একটা ভালো নাম্বার দিছে। আর অনেক সময় যেটা হয় যে ফ্র্যাকশন ভ্যালুটা এমনভাবে থাকে যে এই যে ফ্র্যাকশন জিরো আসলে এটা কিন্তু জীবনে জিরো আসবে না। কয়েকটা কেস আছে রিপিটিং ফ্র্যাকশন আসতেই থাকে। হ্যাঁ, কোনো সময় জিরো হয় না, বারবার রিপিটেডলি কোনো না কোনো ফ্র্যাকশন ভ্যালু আসতেই থাকে। সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেন বলে দেয় যে ইন কেস অফ রিপিটিং ফ্র্যাকশনাল ভ্যালুস ডু আপ টু 5 or 6 স্টেপস। আমাকে স্টেপ নম্বর বলে দিবে যে তুমি 5টা বা 4টা স্টেপ করে ওখানে স্টপ করে দিবা, বিকজ ওটা জীবনেও আমার ফ্র্যাকশন পার্টে জিরো হয় না। এখানে যখন আমাদের টোটাল কয়টা স্টেপ ছিল, 1 2 3 4, তখন কোশ্চেনে বলে দিবে যে আমার যদি এই ফ্র্যাকশন পার্টটা বারবার কোনো না কোনো ভ্যালু আসতেই থাকে, জিরো যদি না আসে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে 5টা বা 6টা স্টেপ করার পরে ইউ স্টপ ইট, এটা বলে দিবে। এরকম একটা প্রবলেম অ্যাসাইনমেন্টও দিব, তো ওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাদের ক্যারি যে প্রথম ডিজিটাল এটি ডেসিমাল পয়েন্টের পার্টগুলো যে এখানে আলাদা করে লিখছিলাম, এদেরকে এখন আমাকে সাজায় লিখতে হবে। যেরকম আমি রিমাইন্ডারগুলো সাজাইছিলাম কিভাবে, নিচ থেকে উপরে, রাইট? সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা উল্টাটা করব। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ক্যারি বিটটা আমি হচ্ছে কি উপর থেকে নিচে সাজাবো। ঠিক আছে, তখন এটা হচ্ছে আমাদের এমএসবি হবে, এটা হচ্ছে আমাদের এলএসবি হবে। তাহলে আমাদের কি আসবে, যে আমাদের ডেসিমালে 0.3125 ছিল, এটার বাইনারি ভ্যালু কি হবে, উপর থেকে নিচে কি হবে 0101, তার মানে এটা আসবে 0101 বাইনারিতে। অ্যান্ড এখানে যে ছোট্ট একটা ভুল অনেকে করে, যেহেতু এটা ফ্র্যাকশনাল ভ্যালু, এখানেও আমার একটা ডেসিমাল পয়েন্ট দেওয়া লাগবে। এটা ডেসিমাল না দেন তাহলে কিন্তু ভ্যালুটা ভুল আসবে, রাইট? সো 0.0101, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্র্যাকশনাল পার্টের রিপিটেড ডিভিশন প্রসেসটা। স্লাইডে এটি করে দেওয়া আছে যে আমাদের প্রত্যেকটা ক্যারি বিট আলাদা করে লিখালো, দেন এটা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে সাজালো, এন্ড দেন এই ভ্যালুটাই পেলাম। সো ফাইনালি আমি যদি দুইটা একসাথে করি, যে আমাদের ইনিশিয়াল কোশ্চেন ছিল 43.3125, রাইট? সো এটা ছিল ডেসিমাল ভ্যালু, তার বাইনারি ভ্যালু কি আসলো, আমার 43 এর ভ্যালু কি আসছিল, 43 আসছিল 101011, তাহলে 43 পার্ট ছিল 101011। এরপরে 0.312 আসছিল 0101, সো 0.0101, এই হচ্ছে কি আমাদের তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। সো ক্লিয়ার এটা সবার কিভাবে করতে হবে? সো মনে রাখবেন যে হোল নাম্বার পার্টটা কনভার্ট করার সময় আমি রিপিটেডলি ডিভাইড করি, আর ফ্র্যাকশনাল পার্টটা কনভার্ট করার সময় রিপিটেডলি মাল্টিপ্লাই করি। দ্যাটস ইট। সেটাই বলে দেওয়া আছে, ইন্টিজার পার্ট ডিভিশন করব, ফ্র্যাকশনাল পার্ট মাল্টিপ্লাই করব। বুঝতে পারলাম এটা, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো লাস্ট এটা বলে শেষ করে দিই। সো আমাদের হচ্ছে গিয়ে এই যে ভ্যালুটাকে বাইনারি করলাম, এখন আমাকে যদি বলতো সেম কোশ্চেন, সেম কোশ্চেন ডেসিমালে থেকে বাইনারিতে কনভার্ট না করে আমি বলবো এটাকে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো, তাহলে আমার চেঞ্জটা কোথায় আসতো একটু বলুন তো। স্যার 2 এর জায়গায় 16 নিতাম। এক্স্যাক্টলি। সো আমাদের ফ্র্যাকশনের হোল নাম্বার পার্টের ক্ষেত্রে 43 কে আমি যখন ডিভাইড করব, 2 দিয়ে না ডিভাইড করে তখন আমি হচ্ছে কি বারবার আমি 16 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, বিকজ আমার বেস হচ্ছে কি 16 নিতে হবে। সেম ওয়েতে আমি যখন ফ্র্যাকশন পার্ট কনভার্ট করব 0.3125, তখন সেটা আমি প্রত্যেক স্টেপে মাল্টিপ্লাই করার সময় 16 দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট? সো যেই ভ্যালু আসে ওটা প্রত্যেকবার 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ দ্য অনলি চেঞ্জ, বাকি পার্টটা এক্স্যাক্টলি সেম। সো কনভার্ট করার সময় মনে রাখবেন যেই বেসে কনভার্ট করতে বলবে ওই বেসটা দিয়েই আমি ডিভাইড করব অথবা মাল্টিপ্লাই করব। স্যার যে ম্যাথ মানে যেরকম ম্যাথ স্যার দিয়ে দিবে, এটার মধ্যে ক্যারি সবসময় 1 বা 0ই তো থাকবে। না,
ক্যারি হচ্ছে গিয়ে কি আসতে পারে, ক্যারি আসবে হচ্ছে কি আমার ওই বেজের রেঞ্জ কত। যেরকম আমার বাইনারি ক্ষেত্রে তার ডেসিমাল বাইনারি নাম্বার সিস্টেমে কি কি ভ্যালু আছে, 0 and 1, এর জন্য ক্যারি 0 and 1-এর মধ্যেই আসবে। বাট আমার আচ্ছা, হেক্সাডেসিমালের নাম্বার সিস্টেমের রেঞ্জ কত, 0 থেকে 9, এ থেকে এফ। সো ক্যারি হচ্ছে গিয়ে এই 16টার মধ্যে যে কোনো একটা আসতে পারে বুঝতে প্রত্যেক পেরেছি স্টেপে, স্যার। ঠিক আছে, তার রেঞ্জের মধ্যেই আসবে এভাবে। সো এখানে যদি একজন বলতেছিলেন যে এখানে যদি দুইটা ডিজিট কখন আসতে পারে, যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে এরকম আসতে পারে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা আসলো যে 11.015 এরকম কিছু আসতে পারলো। তো তখন ক্যারি 11 এখানে কি লিখবো বলেন তো, এই ব্যাপারটা যখন আলাদা করে লিখবো তখন এখানে 11 জায়গায় কি লিখবো, তখন এটাকে বি লিখতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। এইভাবে হচ্ছে কি আমাকে করা লাগবে। সো 10 থেকে 15-এর মধ্যে আসলে তখন লেটার দিয়ে লিখবো। আর ওর বাদে যদি এরকম 8.75 আসে তখন আমি এটা 8কে আলাদা লিখবো, 0.75টা নিচে নিয়ে এসে আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই এই হচ্ছে কি প্রসেসটা। তো আমি একটাই এক্সাম্পল দেখালাম, বাকি সবগুলো সেম ওয়েতে। সো আপনাদের কাজ হচ্ছে কি এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, বা আপনারা যে কোনো র্যান্ডম একটা নাম্বার নিয়ে আপনারা বাসায় নিজে থেকে সলভ করে দেখবেন মিলে কিনা। একটা অ্যান্সার চেক করার জন্য এখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন, বেস ক্যালকুলেটর যদি এখানে সার্চ করেন, এখানে আপনাদের বেস ক্যালকুলেটরে গিয়ে আপনারা ইজিলি চেক করতে পারবেন। যে আমি এখানে কনভার্টারে যাই, যে আমি একটা ডেসিমাল ভ্যালু থেকে হেক্সাডেসিমাল নিতে যাচ্ছি, ধরুন আমি এখানে হচ্ছে গিয়ে 100 নিলাম, এটাকে কনভার্ট করলে আমার 64 আসা উচিত, রাইট? তো এটা কনভার্ট করে দেখবেন 64 আসে কিনা। বা আমি যদি এখানে একটা ভ্যালু নেই 12.65, এটাকে কনভার্ট করলে আমার এত বড় একটা নাম্বার আসবে। সো এই যে এখানে যখন দেখেন রিপিটেড নাম্বার আসবে, সো তখন আমাকে বলে দিবে যে আমার ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে টেক আপ টু 4 or 5 স্টেপস। তো তখন যে কাজটা করবেন, এখানে যে আমরা বারবার যে মাল্টিপ্লাই করবো 3টা 4টা করে স্টপ করে দিব, বা 5টা স্টেপ বলে 5টা করে স্টপ করে দেবো। যে যতগুলো বিট আসে ওই বিটগুলোকে আমি উপর থেকে নিচের সাথে লিখবো, ঠিক আছে? সেভাবে করে কিছু র্যান্ডম এক্সাম্পল নিয়ে সলভ করে দেখবেন যে আমার অ্যান্সার মিলে কি মিলে না, তাহলেই বুঝবেন আপনার প্রসেসটা ঠিক আছে। স্যার আমরা বি কে মানে ফার্স্টে স্যার 11 কে আমরা ফার্স্টেই স্যার বি লিখে ফেলতেছি কেন? মানে এটা তো আমরা কিছু দিয়ে একটা ডিভাইড দিব স্যার। না, আমার তো রিপিটেড মাল্টিপ্লিকেশন কি ছিল, যে যে ভ্যালুটা আসবে সেটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসে, আমার ডেসিমাল পয়েন্টের লেফটের ও পোর্শনটাকে আমাকে ক্যারি আচ্ছা হিসেবে আচ্ছা লিখতে হয় না? সো আচ্ছা আচ্ছা। ডেসিমাল লেফটে তো 11 ছিল, আর হেক্সাডেসিমালে 11কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, বি দিয়ে, বি। এর জি, জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের টপিক। সো আজকে আমরা কি কি পড়লাম একটু রিভিউ করি। সো আমাদের সেকশন 17 ইন্ট্রোডাকশন দেখলাম, কোর্সের ডিটেলস, পজিশন নোটেশন দেখলাম, ডিফারেন্ট নাম্বার সিস্টেম দেখলাম, বেজার থেকে ডেসিমাল কনভার্সন, ডেসিমাল থেকে বেজার কনভার্সন, ঠিক আছে? সো এতটুকু দেখলাম, লেকচার সেকশন 18-এও একই জিনিসই পড়াইছি। সো বাকিগুলো হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো যারা পরে জয়েন করছেন আরেকবার বলে দিই, আমাদের হচ্ছে গিয়ে প্রথম মেকআপ ক্লাসটা আমরা ফ্রাইডেতে নিব। সো আমাদের এই সামনে 13 তারিখ যে ফ্রাইডে আসতেছে, ফ্রাইডে সন্ধ্যা 8টার দিকে বা রাত 8টার দিকে আমাদের ফার্স্ট মেকআপ ক্লাসটা হবে, ঠিক আছে? আর আমাদের সেকেন্ড মেকআপটা হবে হচ্ছে গিয়ে মানডে 16-তে, ঠিক আছে? ওটার টাইমিংটা আমি পরে বলে দিব না, বাট আপাতত 8টা বাজে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অনলাইনটা নিব, ঠিক আছে? সেটা আমি স্ল্যাকে অ্যানাউন্স করে দিব, সমস্যা নেই। সো এটা মাথায় রাখবেন। তাহলে আজকে ক্লাস এতটুকুই। সো আমি হচ্ছে দাঁড়াই রেকর্ডিংটা স্টপ করে দিই।